নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। অনেক দিন পর আবারও এইভাবে আপনাদের সামনে ফিরে আসা, আর অবশ্যই সে কারণ হলো আমাদের এক্সাম। কিন্তু আমি কন্টিনিউ করেছিলাম শর্ট ভিডিওস, শর্ট সিরিজ কন্টিনিউ করেছি, যেখানে খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করেছি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। একদম এক্সাম মুহূর্ত মুহূর্তে যেগুলো আমাদের মনে রাখতে হয় এরকম টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আর হচ্ছে আজকে আমি অনেক কিছুই বলতে চাই, তার মধ্যে অনেক কিছু বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো চেষ্টা করছি প্রত্যেকটা পয়েন্টকে এখানে তুলে ধরার এবং বলার, এবং অবশ্যই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করব। কারণ হচ্ছে যে শুধু এখন নয়, আগামী অদূর ভবিষ্যতেও আমার মতো বা আমার থেকেও আরও অন্যান্য অনেক বাচ্চা কাচ্চাদের, অনেক ছেলে মেয়েদের, অনেক সিনিয়র জুনিয়র গুরুজন ব্যক্তি হোক, যাই হোক, তার পরিবারের সদস্যদের জন্য হতে পারে, বন্ধু বান্ধবের জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে, এই বিষয়গুলো কথাগুলো হয়তো তাদের কাজে লাগলে লাগতেও পারে, বা জেনে থাকলে একটা অবশ্যই কোথাও না কোথাও গিয়ে জানা থাকলে আমাদের হেল্প হয় কোথাও না কোথাও গিয়ে। যাই হোক, বিষয় হচ্ছে যে এক্সাম 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 18 জুন এক্সাম, এনটিইউজিসি নেট এক্সাম, জুন 2024 এক্সাম, নেট এক্সাম, জুন এনটিএ ইউজিসি নেট হলো, এক্সাম হলো, ফাইনালি এক্সাম হয়েও গেল, আবার ক্যান্সেলও হয়ে গেল গতকাল। এই খবর পাওয়ার পর শকড, স্বাভাবিক ব্যাপার, আর কিছু বলার তো থাকে না। এখন সাধারণ মানুষ হিসেবে আমাদের অনেক প্রশ্ন মনে আসে, অবশ্যই স্বাভাবিক আসাটা। ইউটিউবে প্রচুর ভিডিওস, বিভিন্ন ধরনের নামি দামি ইনস্টিটিউশনস, টিচার, রেসপেক্টেড টিচার্সরা, দায়িত্ব কর্তব্যবান নাগরিক যারা আছেন, ওনারা ভিডিও বানাচ্ছেন তাদের অবশ্যই স্টুডেন্টদের মেন্টালি সাপোর্ট করার জন্য, ইমোশনালি সাপোর্ট করার জন্য, এবং অবশ্যই সত্যটাকেও তুলে ধরার জন্য, এবং কী কারণ রয়েছে। অবশ্যই আমি সবাইকেই ধন্যবাদ জানাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি কোনো ভিডিওই গতকাল থেকে আজ অব্দি কারোর দেখিনি। কিন্তু হ্যাঁ, আপনাদের জীবনে এমন একজন টিচার থাকে, বা এমন একজন পেরেন্টস হোক, সিস্টার্স হোক থাকে, যাকে আপনারা মানেন, যার কথা আদর্শ আপনি মানেন, সেরকম ব্যক্তি একজন আমার জীবনে অবশ্যই আছে, এবং অবশ্যই আমি ওনার কথা তো শুনি এবং অবশ্যই সবসময় ফলো করার চেষ্টা করি। তো বিষয় হচ্ছে যে আমি এলাম যে এত কিছু আমার অবশ্যই বলা উচিত, এতে বিষয়টা জানা খুবই দরকার আমাদের, কিছু তো বলতেই হবে। প্রথমত আমার মতে যদি এক্সাম না নেওয়ারই ছিল বা ক্যান্সেল করারই ছিল, সরি, এক্সাম ক্যান্সেলই যদি করার ছিল, তাহলে এক্সাম নিলেন কেন? তো সেটা আমার মতে ওনারা আরেকটু টাইম নিতে পারতেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস। আমি জানি না অন্যান্য রেসপেক্টেড ব্যক্তিরা অবশ্যই এই প্রসঙ্গগুলো তোলেন, কারণ এগুলো খুব কমন টপিক, স্বাভাবিক বিষয় যে আমাদের মাথায় আসে যে কেন এরম হলো। তো কেন আমি জানি না, কিন্তু এক্সামটা একটু পিছিয়েও নিতে পারতো, 7 দিন, 15 দিন, 1 মাস। কিন্তু এইভাবে 11 লাখ স্টুডেন্ট ফর্ম ফিল করেছে এই বছর, জুন 2024 ইউজিসি নেট এর জন্য। 9.5 লাখ, 9,45,000 সামথিং স্টুডেন্টস, প্রায় 9.5 লাখ স্টুডেন্ট অ্যাপিয়ার করেছে, এক্সাম দিতে গিয়েছে, এবং বাকি যারা দেয়নি তারা কী কারণে জানি না, হয়তো কেউ দিতে যেতে চায়নি, বা কেউ কারো হয়তো প্রথমবার যায়নি, অ্যাপ্লাই করেও কেউ হয়তো সময় মতো পৌঁছতে পারেনি গেটে। তো এত রেস্ট্রিকশনস, এত কিছু, তারপরে মানে আপনারা এত কিছু রেস্ট্রিকশনস দিচ্ছেন যে ঘড়ি থাকবে না, জুয়েলারি থাকবে না, রুমাল থাকবে না, জলের বোতল ট্রান্সপারেন্ট হতে হবে, ইভেন এবার তো আপনারা পেনও অ্যালাউ করতে দেননি, মানে পেন যারা প্রত্যেকে নিজে থেকে পেন নিয়ে গেছে, সেই পেনও আমাদেরকে নিয়ে হলে এন্ট্রি নিতে দেওয়া হয়নি এক্সাম সেন্টারে। তো সেখানে ওনারা পেন দিয়েছেন, অবশ্যই খুবই ভালো। এত কিছু রেস্ট্রিকশন থাকা সত্ত্বে, এত কিছু মেনটেনেন্সের মাধ্যমে এক্সাম নেওয়ার পরেও হঠাৎ করে 24 ঘন্টা হতে না হতে এক্সাম ক্যান্সেলও হয়ে গেল। তো বিষয় হচ্ছে যে আমরা জানি যে জীবন আমাদের সবারই অনিশ্চয়তায় ভরা, আনসার্টেইনটি। জীবনে কখন কি হবে, কারণ আমাদের এই যে নিঃশ্বাস, তারই নেই কোনো বিশ্বাস। কোন মুহূর্তে কি হয়ে যাবে আমরা কেউই জানি না, সেটা ঠিক আছে, কিন্তু এত বড় একটা 11 লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, 9.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। অবশ্যই প্রত্যেকের আর্থিক অবস্থা, প্রত্যেকের বাস্তব জীবনের অবস্থা কিন্তু এক নয়। কেউ যে 1100-1200 টাকা দিয়ে ফর্ম ফিল করেছে, সেটা কেউ হয়তো না চাইতেই পেয়ে গেছে বাবা মার থেকে, কেউ নিজে উপার্জন করে। কিন্তু এমনও আছে যে কৃষক বা কোনো দিনমজুর বা কোনো যারা অনেক কায়িক পরিশ্রম করে
টাকাটা উপার্জন করে এনে তারপর ছেলে মেয়েকে ফর্ম ফিলিংয়ের জন্য দেন, বা যে ফর্ম ফিল করছে সে হয়তো নিজে টিউশন পড়িয়ে তারপর খেটে বা আরও অন্যান্য কাজকর্ম করে তারপর টাকাটা এনে ফর্ম ফিল করেছে, তারপর অ্যাপ্লাই করেছে অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে। তো 9.5 লাখ শুধু ছাত্র এখানে বসেনি, 9.5 লাখ স্টুডেন্টের পিতা মাতা পুরো পরিবারের সঙ্গে কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত। কারণ বাবা মার অনেক স্বপ্ন থাকে, আবার অনেকে 1 বছর ধরে, কেউ 2 বছর ধরে, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 5 বছর, বিভিন্ন জন বিভিন্ন সময় ধরে প্রিপারেশন নিচ্ছেন অনেক আশা নিয়ে। এবং এরমও হতে পারে যে এবার প্রথম অফলাইন এক্সাম, অবশ্যই সেটাও আরেকটা যাদের জন্য ইন্টারনেট বা টেকনিক্যাল যে বিষয়গুলো টাফ মনে হয় বা একটু ডিফিকাল্ট মনে হয়, তাদের জন্য একটা আশা ছিল যে তারা হয়তো এবার অফলাইনে ভালো করে এক্সামটা দিতে পারবে এরকম। তো প্রচুর 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 মানুষের স্বপ্নের সঙ্গে জড়িত ছিল, পরিবারের স্বপ্ন যুক্ত ছিল। কারণ আমরা ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছি, 9.5 লাখ তাদের পিতা মাতার কী দোষ ছিল, তাই না? ওনারা তো অনেক পরিশ্রম করে সন্তানকে পড়াশোনা করে এতদূর দাঁড় করিয়েছেন এবং টাকা পয়সা খরচ করে অ্যাপ্লাই করেছেন সঙ্গে। আর প্রত্যেকের সেন্টার কমপক্ষে, বাড়ির কাছে সেন্টার কজনার পড়েছে? সেন্টার তো কমপক্ষে সবারই দূরেই বেশিরভাগ পড়েছে, তাই না? তো সেন্টার এতটা দূরে গিয়ে এক্সাম দেওয়া, আমার মতে যদি ক্যান্সেল করারই ছিল সেটা এক্সামটাকে একটু দেরিতে ওনারা নিতে পারতেন। কারণ হচ্ছে যে এক্সাম 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস অ্যাটলিস্ট দেরিতে করার দিন, তারপর এক্সামটাকে ক্যান্সেল না করলেই ঠিক হতো। কিন্তু আমরা তো সাধারণ মানুষ হিসেবে এগুলো বলছি কারণ আমাদের বলার অধিকার অবশ্যই আছে, কিন্তু কেন হলো কী হলো কম বেশি আমরা জেনেছি, কিন্তু আদতে আসল কারণ কি আছে নেই সেটা ওনারা জানেন ভালো করে, ওনারাই বুঝবেন। এবং অবশ্যই এই সিদ্ধান্ত তো আমাদের 9.5 লাখ যে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এবং অবশ্যই 11 লাখ ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছে, তো এখানে একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী প্লাস তাদের সঙ্গে পরিবারের লোকজনও যুক্ত আছেন, তাই না? এটা শোনার পরে অবশ্যই সবাই হয়ে গেছে, শকড হওয়ারই কথা। তো তারপর হলো এখন এটা থেকে বেরিয়ে আসতে অনেকের সময় লাগবে। কিছু সংখ্যক লোকজন আছেন যারা এই বিষয়টাকে নিয়ে ইউটিউবে সার্চ করতে থাকবেন, দেখতে থাকবেন এবং সময় কাটাতে থাকবেন। আবার কিছু সংখ্যক আছেন যে মন খারাপ হবে, কিন্তু যাদের আশা ছিল যে এবার জিআরএফ হয়ে যাবে, যাদের পারফরমেন্স খুবই ভালো ছিল, তারাও একটা আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, মেন্টালি একটা অবশ্যই একটা শক, একটা ট্রমার মতো। তো তারাও সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। আবার যারা যেরকমই পারফর্ম করে থাক না কেন, যেহেতু এবার অফলাইন এক্সাম, কোয়েশ্চেন পেপারটা আমাদের হাতের কাছেই আছে, তো আমরা নিজেরা মিলিয়ে কিন্তু কম বেশি একটা আন্দাজ লাগাতে পারি যে আমি কতর মধ্যে কতটা প্রশ্ন ঠিক করেছি। তো এই গেল বিষয়বস্তু। আর হ্যাঁ, আমার আরও একটা কথা বলার আছে। আমি এক্সামটা দিয়েছি বেশ কয়েকবার। তো লাস্ট আমি শিলিগুড়িতে এক্সাম দিয়েছিলাম। তো কী হয়েছে, আমি দুটো কারণে, আমি পার্সোনাল কথা এখন বলছি, দুটো কারণে আমি এক্সাম সেন্টার সিটি চেঞ্জ করেছি। মানে এনটিএর এখানে কোনো রকম কোনো দোষ নেই, আমি নিজে থেকেই আমার ফার্স্ট চয়েস এবার আমি কলকাতা রেখেছিলাম, সেকেন্ড চয়েস জলপাইগুড়ি, থার্ড চয়েস শিলিগুড়ি অ্যান্ড ফোর্থ চয়েস মালদা, এরকম রেখেছিলাম। কারণ আমি মানুষের তো জীবন পরিবর্তনশীল, তো এক্সপিরিয়েন্স তো আমরা সবসময় ভালো মন্দ নিতেই থাকি জীবনে, আনসার্টেইনটিতে ভর্তি জীবন, সেটা তো জানি, নতুন করে কিছু বলার নেই। তো আমি আমি শিলিগুড়িতে বেশ কয়েকবার এক্সাম দিয়েছি, তো সেই জন্য আমি চেয়েছি যে এবার আমি এক্সাম সিটি চেঞ্জ করব, নাম্বার 1 তার জন্য। আর নাম্বার 2 হলো যে অবশ্যই আমি কোনোদিনও আজ অবধি কলকাতা যাইনি আমি। আর আমার ছোটোবেলার থেকে, মানে খুব ছোটো বোন যখন থেকে জ্ঞানবুঝ হয়েছে, ধরুন ক্লাস 7, 8, 9, 10 এরকম সময় থেকে আমি নিজেকে নিজে একটা কথা দিয়েছি, কেউ আমাকে শিখিয়ে দিয়েছি যে আমার যোগ্যতা আমাকে যতটা নিয়ে যাবে, সে বলে না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো আমার পড়াশোনার যোগ্যতা, আমার যোগ্যতা আমাকে যতটা নিয়ে যাবে আমি ততটাই যাব। আর আমি বাবা মাকে প্রেশার দিয়ে বা বাবা মার উপর জোর খাটিয়ে যে আমাকে অমুক জায়গায় যেতেই হবে, তমুক জায়গায় ঘুরতেই হবে, এরম প্রেশারাইজ করে আমি কিছু করতে চাই না। এমনিতেই বাবা মা এখনও অবধি যথেষ্টভাবে, মানে কোনো রকম কোনো প্রশ্নবোধক চিহ্ন, কোনো
অস্তিত্বই নেই, যেখানে এখনও অবধি করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো আমি ছোটোর থেকে এটা কমিটমেন্ট নিজের সঙ্গে নিয়েছিলাম যে আমার যোগ্যতা আমাকে যতটা নিয়ে যাবে আমি ঠিক ততটাই যাব। আর আমি এক্সট্রা করে বাবা মাকে প্রেশার দিয়ে কোনোদিনও কোনো জায়গা ঘুরতেও যাব না, আর কোনোদিনও কোনো জিনিসও এমন কিছু চেয়ে বসবো না যেটা বাবা মা দিতে পারছে না বা বাবা মার ক্যাপাসিটির বাইরে, বা কোথাও না কোথাও সেটা বলতে গেলে অবাধ্য হচ্ছে, সেরকম কিছু করবো না। তো ঠিক তাই এখন আমি জানি যে আগামীতে আমাকে কলকাতাতে শহরে যেতেই হবে, কারণ সিএসসি ইন্টারভিউ আজ না হোক 2 বছর পরে হোক, 4 বছর পরে হোক, 5 বছর পরে হোক, তো ইন্টারভিউ ফেস করতে হবে, তখন আমাকে যেতে হবে। এবং আমি পিএইচডি ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছিলাম, যাইনি। যাদবপুর ইউনিভার্সিটিতে গত বছর অ্যাপ্লাই করেছি, আমি যাইনি, ফর্ম ফিল করে যাইনি। তারপর আমি বর্ধমান অবধি গিয়েছি, মানে 23 সালে এইরকমই ঠিক জুন জুলাই অগস্ট এই টাইম পিরিয়ড, হ্যাঁ মে জুন টাইম পিরিয়ডে প্রচণ্ড গরম থাকে, সে সময় আমি বর্ধমান ইউনিভার্সিটিতে গিয়েছি পিএইচডি ইন্টারভিউ দিতে গত বছর 2023-এ। সেটাও তো আমি আমার গ্র্যাজুয়েশন আমার যে বাড়ির পাশে যে শহর সেখান থেকে। আর তারপর আমি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যখন মালদা যাই, তো তারপর হ্যাঁ এমএ চান্স পাওয়ার জন্য এন্ট্রান্স দিই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। বাবা গ্র্যাজুয়েট সায়েন্সে, কিন্তু বাবা কোনোদিনও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দেখেননি, প্রয়োজন হয়নি। তো আমার পারপাসে মাইগ্রেশন নিতে গিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দেখা হয়, এবং অবশ্যই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি জয়েন্ট এন্ট্রান্স না সরি এমএ যে এন্ট্রান্স টেস্ট আছে এমএ পড়ার জন্য, সেটা দিয়েছিলাম। সো এই দুটো কারণে আমার সঙ্গে বাবা গিয়েছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি 2016 সালে তখন। এবং তারপর আমি এমএ যখন যাই গৌরবঙ্গ ইউনিভার্সিটি মালদা অ্যান্ড মালদা কলেজ পিজি সেকশন, তো এই ইনস্টিটিউশন ওখানে থাকা পড়া, তার জন্য বাবা দেখতে যায় আমার সঙ্গে অবশ্যই। আর তারপর আমি পিএইচডির জন্য বীরভূম শান্তিনিকেতন বিশ্বভারতীতে প্রথম ইন্টারভিউ দিই পিএইচডির জন্য, সেখানেও আমার সঙ্গে বাবা গিয়েছে। তারপর নেক্সট 2023-এ লাস্ট যে ইন্টারভিউ দিয়েছিলাম বর্ধমান ইউনিভার্সিটিতে, তো বর্ধমান অবধি আমি গিয়েছি। আমার প্রয়োজন বা আমার যোগ্যতা আমাকে যতটা যেতে অ্যালাউ করেছে আমি ততটাই গিয়েছি। তো এইবার আমার গত বছর থেকে আমি ছিল যে সিটি চেঞ্জ করব, আর আমি কলকাতায় এক্সাম দিতে যাব, এবং সেখানে অবশ্যই আরও পিএইচডি ইন্টারভিউ বলুন বা কোনো পার্ট টাইম গেস্ট টিচারের জন্য জব হোক, বা কোনো প্রাইভেট কোনো ইংলিশ মিডিয়াম কোনো সেন্টার হোক, বা কোনো প্রাইভেট ইনস্টিটিউশন হোক, তো এরম যদি কিছু হয় সেক্ষেত্রে আমাকে যেতেই হবে। তো আমি চেয়েছি যে অবশ্যই আমি সিটি চেঞ্জ করতে চাই, আর দ্বিতীয়ত আমি একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসি। আর যেহেতু এবার অফলাইন এক্সাম, তো আমি একটুখানি রিল্যাক্স ছিলাম, কোন অর্থে যে আমার মনের মধ্যে যে একটা ফোবিয়া বা একটা ভয় কাজ করতো, সেই ভয়টা কোথাও না কোথাও কমে গিয়েছিল। যে এবার তো অন্তপক্ষে কম্পিউটারের সঙ্গে আমাকে রিলেট করতে হচ্ছে না, আমি খাতা কলম কাগজ আমার চোখের সামনেই পাচ্ছি, সেটাকে আমি যতবার খুশি বারবার চোখের কাছে নিয়ে আসতে পারবো, নামাতে পারবো, রাখতে পারবো। তো আমি রিল্যাক্স ছিলাম, তার জন্য আমি ফার্স্ট চয়েস নিয়েছি কলকাতা, সেকেন্ড চয়েস জলপাইগুড়ি, থার্ড চয়েস শিলিগুড়ি, এবং ফোর্থ চয়েস মালদা। তো এক্সাম সেন্টার কলকাতায়, তো আমরা রিজার্ভেশনের জন্য ট্রাই করেছি টিকিট। রিজার্ভেশনের টিকিট পাইনি, মানে আমারই এখান থেকে 3টে আলাদা আলাদা বাড়ির মানুষ এই টিকিটের জন্য চেষ্টা করেছেন, তো আমি পাইনি, আরও একজন পাইনি। অবশ্যই তাদের এক্সাম ছিল না, আমার একারই এক্সাম ছিল, ওনাদের অন্য কোনো দরকার ছিল, এবং আরেকজন পেয়েছেন। আসার টিকিট আমরা পেয়ে গিয়েছিলাম, বাড়ি ফেরার যে টিকিট সেটা রিজার্ভেশন পেয়ে গিয়েছিলাম। তো অবশ্যই আমার বাবা গিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি একবার, সেটাও আমার এমএ এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেই ফর্মটা গিয়ে ওখানে অফলাইনে জমা দেওয়ার কিছু একটা প্রসেস ছিল, যে জন্য আমার বাবা গিয়েছিল আমার এক রিলেটিভের সঙ্গে। তো বাবা গিয়েছিল, কিন্তু বাবার যেহেতু মানে বয়স হয়ে গেছে, রিটায়ার্ড, তো অবশ্যই কিন্তু কোথাও না কোথাও মেয়েকে নিয়ে যাবে, তো একটু মনের থেকে একটু দুর্বল হচ্ছিল। তো বাবা একজন পরিচিত, বাবার খুবই পরিচিত একজন বন্ধু, বা বলা যায় যে যেখানে চাকরি করে তার পাশেই বাড়ি, তো ওনাকে নিয়ে আমরা 3জনই যাই। তো আমি জীবনে প্রথম কলকাতায় গেলাম, তাও আমার 2জন বডিগার্ড, একদিকে বাবা আর একদিকে বাবার বন্ধু এক কাকু। তো আমরা গিয়েছিলাম, যাওয়ার সময় অবশ্যই আমি জেনারেল কামরাতে গিয়েছিলাম, ভাগ্য ভালো ঈদ ছিল, এবং হচ্ছে দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেদিন আমরা যাচ্ছি। আমার পরীক্ষা 18 তারিখ, আমি 17 তারিখ রওনা দিয়েছি, 2:14 এখান থেকে যায় উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো সেখানে আমরা গিয়ে টিকিট যখন কাউন্টারে টিকিট কাটছি, তখন জানতে পারলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে
যখন আর কি ওই কাকুকে তুলে, কাকুই খবরটা শুনছিলেন, ওনাকে যখন তুলে নিয়ে আমার বাবার স্কুলের সামনে থেকে অটোতে করে ডেকে নিচ্ছে, তখনই বললেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যান্ড মালগাড়ি দুটো কোথায়? এনজেপি যে আছে নিউ জলপাইগুড়ি পাওয়ার, ওই দিক থেকে যদি আমরা আসি তাহলে আগে, আর এই দিক থেকে গেলে পরে, নিউ জলপাইগুড়ির পরে। তো অ্যাক্সিডেন্ট হওয়াতে কী হয়েছে, সবার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব যে আসবে তো ট্রেন, যাবে তো, আবার ক্যান্সেল হয়ে যাবে না তো, এরকম একটা বিষয়। তো টিকিট আমরা কেটে নিই যে ট্রেন যাবে, কিন্তু অন্যান্য সময়ে আমরা দেখেছি যে 6টার মধ্যে, 5:30 6টার মধ্যে এনজেপিতে নামিয়ে দেয় ট্রেন, ওখানে নিউ জলপাইগুড়িতে। কিন্তু তখন কি হচ্ছে, ট্রেন ঘুরিয়ে নিয়ে গিয়েছিল, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সরাসরি যেতে পারিনি, যার জন্য আমাদের ট্রেন 6 ঘন্টা লেট ছিল। 6 ঘন্টা লেট ছিল, আর অবশ্যই এক্সামের একদিন আগে যেতে হতো, সেটা আমি নিজেই আপনাদেরকে এখানে ভিডিওতে এর আগে জানিয়ে রেখেছি। আর যেহেতু আমি এক্সামটা এর আগে দিয়েছি, আমি শিলিগুড়িতেই দিয়েছিলাম, এবং এবার অফলাইন আমি একটু নিজে থেকে কোথাও না কোথাও বিশ্বস্ত ছিলাম নিজের ওপর, যে ঠিক আছে, জার্নি যদি আমি গিয়ে সকালবেলা সকাল 5 5:30 6টাতেও পৌঁছোই, 3টে পরীক্ষা আছে, গিয়ে আমি ওখানে পারবো, গিয়ে ট্রেন, এরকম একটা বিষয় ছিল, এবং বাবাও তাই করেছিল। কিন্তু আরও একটা কারণ ছিল যে মানে বাবা সবসময় বাড়ির কাছে থেকেই পছন্দ করে, যার জন্য বাবা যখন ইয়াং ছিল, বাবা যখন চাকরি পেয়েছিল, বাবা এই বাড়িতে থাকবে, মায়ের হাতে রান্না খাবে এবং বাড়ির ভাত খেয়ে কাজ করবে জন্য যে অফিসার র্যাঙ্কে, আর্মি অফিসার র্যাঙ্কে চাকরির সব কিছু A to Z পাস করেছিল, কিন্তু বাবা যায়নি। বাবা সায়েন্সের স্টুডেন্ট ছিল এবং অবশ্যই খুব ভালো স্টুডেন্ট ছিল। বাবার মাধ্যমিকের যে মার্কস, সেটা আমিও খাটাতে পারিনি। বাবার 60+ এজ, অ্যান্ড আমি অবশ্যই অ্যারাউন্ড 30, তো আমিও বাবার যে মাধ্যমিকের নাম্বার সেটাকে টেক্কা দিতে পারিনি, মেয়ে হয়েও। ঠিক আছে, বাবা সায়েন্সের স্টুডেন্ট এবং খুবই ভালো স্টুডেন্ট, তো বাবা তারপর প্রাইমারি স্কুল টিচার, তো সেখানে একবার বেসিক ট্রেনিং, তো এখন যেটা DLED, সেটা আগে বেসিক ট্রেনিং ছিল বাবা যখন হতো, তো বাবা লোকে চান্স পেত না, বাবা 2বার চান্স পেয়েছিল। তো তারপর আর কি বাড়ির কাছে হয়নি, যদিও অন্য মানে নিজের ডিস্ট্রিক্টে হয়নি, অন্য ডিস্ট্রিক্টে হয়েছে, কিন্তু এই দিকেই ছিল। তো সেখানে 14 বছর চাকরি করার পর বাড়ির কাছে বাকি সময়টা কাটিয়েছে, একদম বাড়ির থেকে মানে একদম 5-7 মিনিটের দূরত্বে। যাই হোক, যা চেয়েছে তা পেয়েছে। যাই হোক, তো বাবার মানে কোথাও গেলে বাড়ি আসার জন্য চিন্তাটাই বেশি। তো যাই হোক, টিকিটের মানে যাওয়ার সময় রিজার্ভেশন পেয়ে গেলে একটু রেস্ট, শুয়ে ভালো মতো যাওয়া যেত। তার সেদিন ট্রেনে ভিড় কম ছিল, আমি পুরো একটা হাফ সিট পেয়েছিলাম, আমি শুয়েই জার্নি করতে পেরেছি। কিন্তু ওভাবে ঘুম হয় না, কারণ হচ্ছে যে লোকজন আসছে, নামছে, যাচ্ছে, চা এটা ওটা সেটা, তারপর হচ্ছে লাইট জ্বলছে, ফ্যান চলছে, যেহেতু জেনারেল কামরা, তো বুঝতেই পারছেন। তো সেভাবে তবুও আর কি গিয়ে, আর ট্রেন লেট থাকায় আমরা গিয়ে পৌঁছোই 9:30টার সময়। কোথায়? তো আমার যে কাকু, যাকে নিয়ে বাবার যে পরিচিত যে বন্ধু এবং আমার যে কাকু হন, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, যে উনি অনেক ঘুরেছেন, উনি জানেন। উনি আমাদেরকে নামাচ্ছেন মানে শিয়ালদা স্টেশনে না নামিয়ে বিধাননগরে তার আগেই নামিয়ে নিয়েছেন। এবং তারপর থেকে মানে একে তো যেদিন গিয়েছি সকাল 11টার সময় খাওয়া দাওয়া করেছি, তারপর এনজেপিতে ভাগ্যিস বাবা মেয়ে এবং ওই কাকু 3জনে মিলে রুটি সবজি খেয়েছিলাম, ভাগ্যিস ওটাই খাওয়া, রাত্রে আর কিছু খাওয়াইনি। জল আসেইনি, এবং ওখানে 6 ঘন্টা লেট, মানে ওখানে 3-4 ঘন্টা লেট এনজেপির ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে গিয়েছিল। তারপরেও বিভিন্ন স্টপেজ যেগুলো থাকে সেখানেও আধা ঘন্টা 1 ঘন্টা এরম করে লেট হতে অনেকটাই আমাদের দেরি হয়ে যায়। তারপর হচ্ছে আমরা পৌঁছোই 9:30টার সময় বিধাননগরে। তারপর ওনার পরিচিত নাকি রিলেটিভও আছেন, আবার নাকি কি আছেন, একটা আশ্রমও আছে, তো আমি জানি না। তো সেখানে কি হয়েছে, উনি নিয়ে যাবেন আমাদেরকে। তো আমরা হাঁটছি, অনবরত হেঁটেই যাচ্ছি, মানে একে তো 6টায় গত দিন 6টায় খেয়েছি লাস্ট খাবার, তারপর খাইনি, এবং জলও আমার রাত্রে খাওয়া হয়নি। 500 গ্রাম জল ছিল, ওটা দিয়েই গোটা রাত কাটিয়েছিলাম। তারপর জল আসেইনি, রাত হয়ে গেছিলো, ওঠেইনি যে জল কিনে নেবো। তো তারপর কি হয়েছে, আর বিভিন্ন যে স্টপেজে যে জলগুলো থাকে সেগুলো জল আমি খাই না, আমি কেনা জল খাই, আর জারের জল খাই, আর নয়তো ওই যে আমার বাড়িতে এলে এইখানে যে জল পাওয়া যায় সেটা জল খাই। আর বাইরে কোথাও গেলেও আমি কেনা জল ছাড়া অন্য কোনো জল খাই না, গন্ধটা আমার সহ্য হয় না। তো হচ্ছে যে তারপর কি হলো, আমি পুরো জার্নিটা শেয়ার করছি, কারণ এতে
আমার মতো গ্রামের হোক বা কোনো যে কোনো মেয়ের হোক ছেলের হোক হেল্প হবে, কারণ আমি একা নয়, আরও এরকম অনেকের সাথেই হয়েছে বা হবে ভবিষ্যতে, তো তাদের এটা দেখে অনেকটা সুবিধা হবে ভবিষ্যতের জন্য। তো তারপর আমরা বিধাননগরে নেমে শুধু একে তো রোদ উঠেছে, পেটে খিদে, মুখ তো ব্রাশ করা হয়নি, 9:30 বেজে গেছে, আর পরীক্ষা 3টের সময়। হাঁটছি 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 হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি, পাচ্ছি না, আমি তো পুরো বাবার উপর রেগে গেছি। আমি পরে রাস্তায় করে ট্যাক্সি ছিল এদিকে, আমি বসে পড়েছি রাস্তায়, আমি আর হাঁটবো না, কোনো মতেই হাঁটবো না, পেটে কিছু নেই, মানে অসম্ভব। একে তো একটা দুটোর সময় 2:14-তে ট্রেন ছেড়েছে, তারপর সেখানে আমরা সকাল 9:30টায় নেমেছি, কতটা ঘন্টা জার্নি হলো, তারপর হাঁটা, তাও আবার পেটে কিছু নেই, ব্রাশ করে নেই, তারপর কি হয়েছে আমার রীতিমতো ওখানেই অতটা হাঁটতে হাঁটতে পায়ে মানে অনেক জায়গার মধ্যে 3 জায়গায় ভীষণ রকমভাবে ক্ষত হয়েছে, ছাল উঠে গেছে এবং অনেকটা ডিপ হয়েছে এবং পুরো লাল টকটকে হয়ে আছে এবং রক্তও বেরিয়েছিল পায়ে। তারপর সেখান থেকে আমি তো আর পারছি না, আমি বসে পড়েছি, আমি আর যাব না, আমার মাকে ফোন করে দিয়েছি আমি আর পরীক্ষা দেবো না। তারপর আর যা হয়েছে সবটাই সত্যি আপনাদের সামনে বলছি, কারণ আমি আমার নিজের দোষটাকে লুকিয়ে বা আমি কি করেছি সেটা লুকিয়ে ছাপিয়ে অন্যগুলো তুলে ধরবো, তাহলে তো হবে না, যেটা যখন সত্যি তো সবটাই বলতে হবে। তারপর আমি বলছি, তারপর সাথে সাথে বাবা কাকু, আমি আর হাঁটবো না, তারপর বাবা কাকু মিলে একটা ট্যাক্সি পেয়েছে, কোথায় যাবো, শিয়ালদা যাবো, ঠিক আছে, ট্যাক্সি কত নিল, 400 টাকা ভাড়া, ঠিক আছে, শিয়ালদাতে আমাদের নামিয়ে দিল। শিয়ালদায় নামার পর আমরা জানি যে উনি হয়তো জানেন না, আমি কেউ ব্লেম করছি না, উনি এখন ওখানে গিয়ে কোথায় টয়লেট, ওয়াশরুম, বাথরুম আছে সে খোঁজাখুঁজি করার থেকে এখন দেখছি বেলা তখন বাজছে 11টা। আমার একটার মধ্যে এন্ট্রি নিতেই হবে হলে। তারপর আমরা সেন্টার ওখানে দেখছি যে ওখান থেকে জিজ্ঞেস করছি যাদেরকে যে ট্যাক্সি করে গেলে 30 থেকে 40 মিনিট লাগবে, তাহলে সেটা যদি আমরা লেট করে যদি জ্যাম পড়ে যায় কলকাতার মতো রাস্তায়, তাহলে আমার আর কতটা দেরি হতে পারে। আমি সঙ্গে সঙ্গে কী করেছি, আমি আর ওখানে বলেছি আমি আর এখানে কোথাও মানে তখনও অবধি কোনো ব্রাশ হয়নি, কোনো স্নান খাওয়া কিচ্ছু হয়নি। 11টার সময় আমি বলছি যে আমি যেখানে আমার এক্সাম সেন্টার আমি এখন সেখানে যাব। আমি একা একা এসে বাইরের ট্যাক্সি বা পাওয়া কিছু কিছু আসছে, ওখানে খুঁজে বেড়াচ্ছি, এখন খুঁজতে খুঁজতে কখন পাবো না পাবো। তারপর ট্যাক্সিটিগুলো উনি চাইলেন কত, 500 টাকা, ঠিক আছে, এক কথায় রাজি। তারপর আমরা উঠলাম, তারপর গেলাম, গিয়ে সল্টলেক সেক্টর 5, ওখানে গিয়ে আমরা পৌঁছে গেছি, 30 মিনিটের মতোই হয়তো লেগেছে, রাস্তা ফাঁকা পেয়েছি, কোনো জ্যাম ছিল না, ঘুরছি ঘুরছি ঘুরছি, গোল 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 শুধু ঘুরছি। গুগলের ম্যাপ দেখে দেখে আমি জানি যে ওখানকার লোকাল ট্যাক্সি ড্রাইভার ওনারা তো জানবেন, তাই না, সল্ট লেকের মতো জায়গা এবং যেখানে অনেক ইনস্টিটিউট মানে অনেক ভবন, অনেক কিছু যে মানে বড় বড় যে কাজগুলো হয় সরকারিভাবে সেই সংস্থাগুলো সেখানে আছে, এবং অবশ্যই সল্ট লেক সেক্টর 5 ওনারা জানবেন। ওনারা গুগল সার্চ করে আমাকে টাইপ করতে বলছেন, আমি তো পুরো ক্লান্ত, ওখানে টাইপ করে দিলাম, তো দেখে দেখে যাচ্ছে, তো এদিকে গেলে দেখাচ্ছে কিছু কিলোমিটার বেশি, এদিকে গেলে দেখাচ্ছে কিছু কিলোমিটার কম, আবার বেশি আবার কম, এরকম করে ঘুরছি। সেই মুহূর্তে এখন কি করব, আমার একটা বোকামে ছিল বা আমার তখন মাথাতে আসেনি, এই তো জার্নি, তার মধ্যে খাওয়া নেই, ব্রাশ নেই, স্নান নেই, আর যা গরম এখানে, টানা 5 দিন এখানে বৃষ্টি চলছে, আমি ফিরে এসেও বৃষ্টিই পেয়েছি, এখনও আজকে রাত্রে বলা যাচ্ছে না বৃষ্টি হবে কিনা, আজকে একটু মানে রোদের মুখ দেখা গিয়েছে একটু, এখানে কুচবিহার ডিস্ট্রিক্টে বৃষ্টি অনবরত হচ্ছে এখানে, আর ওখানে কিন্তু প্রচণ্ড গরম। মালদা পার হয়েছি, যেমনি মালদা পার হয়েছি, মালদা অবধি বিদ্যুৎ চমকাচ্ছিল, ট্রেনে বুঝতে পারছিল বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, যেমনি মালদা পার হয়ে গেছি তেমনি এত বিভৎস গরম বলার না, বিভৎস গরম। তারপর সেখানে গেলাম, গিয়ে আমার এক টিচার, ওনাকে আমি ফোন করলাম, SMS করলাম, তো বললো যে হ্যাঁ এরকম আমি কেন এর পাশে কি, তো উনি বললেন যে হ্যাঁ এরকম কলেজ মোড় TCS এর পাশে। তো বললাম, তারপর এখন আমাকে তারপর ড্রাইভার বললেন যে তোমার যেখানে পরীক্ষা তোমার কাগজ আছে না, মানে এরকম করে বললেন, আমি বের করে দিলাম। আর উনিও তো আমি ভেবেছি উনি ওখানকার লোকাল ট্যাক্সি ড্রাইভার, উনি জানবেন, তো উনিও ওখানে গোল গোল ঘুরছেন, আর ওখানকার কেউ রাস্তার মধ্যে জিজ্ঞেস করছি তো কেউ বলতেই পারছে না। আর তারপর এখন আমি বের করে দিলাম সাথে সাথে, তারপর ওটা নিয়ে উনি একটা ইনস্টিটিউশনের ওখানে গেটে যে গার্ড থাকেন ওখানে দেখালেন, বললেন যে এই দিক দিয়ে গিয়ে সামনে এই জায়গায় এই ইনস্টিটিউশনটা, মানে একটা গোদরেজ সাইনওয়ালা। তো সেটা আমার ভুল ছিল অবশ্যই, যে অ্যাডমিট কার্ডটা আমার বের করে দেওয়া ছিল, এটা আমার ভুল, আমি স্বীকার করছি, 100% ভুল ছিল, আমার স্বীকার করা উচিত। এবং অবশ্যই আমি যে জার্নি করেছি তারপর মাথাতে কিছু আর খেলছিল না, ভীষণ রকম দুর্বল ছিলাম, আর তখন অবশ্যই
তখন ও 11টা থেকে না 12টা, মানে প্রায় 12টা বেজে গেছে, 11:15 মধ্যে ইনস্টিটিউশন পেয়ে গিয়েছি। সেখানে গিয়ে নামার পর একটা দোকানে গিয়ে বসেছি। দোকানে গিয়ে বসার পর আমি মানে এই যে মানে গিয়েছি না, ভুলবশত আমার সেটাও মাথায় ছিল না, আমি চুলটা খুলে পুরো চুলটা মানে ঠিক করতে নিচ্ছিলাম। তো বলছে পিছনে ওদিকে খাবার আছে, বই আছে, তো আস্তে ও হো সরি সাথে সাথে আমি পুরো চুলটাকে মুড়িয়ে ক্লিপ দিয়ে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর ওনাদেরকে বললাম যে এখানে, আর আমি তখনও অবধি কিন্তু কোনো ব্রাশ হয়নি, স্নান খাওয়া তো হয়নি। তো ওখানে ওটা হোটেল ছিল, ভাত চাউমিন এটা ওটা সেটা। তারপর ওনাদের বলা হলো যে কোনো এখানে কোনো মানে ইয়ে আছে বাথরুম বা স্নানাগার এরকম কিছু, বলে যে ছেলেদের মেয়েদের এই দিক দিয়ে গিয়ে সামনে আছে। তো 2 মিনিট 3 মিনিট হেঁটেই পেয়ে গিয়েছি সামনে। বাধ্যগত সুলভ মূল্যে যে শৌচালয় পাওয়া যায় সেখানে গেলাম, এবং অবশ্যই শুধুই স্নান করলাম, আমি বাবা এবং কাকু 3জনই স্নান করলাম খুব কষ্ট করে। ওখানে একটা জায়গা ছিল, উনি অনেকটা কোঅপারেট করেছেন, তো ওখানে ব্যাগ রেখে জিনিসপত্র দিয়ে মানে ওখানে আমি স্নানের পর মানে বাথরুমে চেঞ্জ করা, তারপর বেরিয়ে একটুখানি ক্রিম দেওয়া, চুলটাকে ঠিক করা, এটুকু করতে পেরেছি। এটা করতে দেখলাম যে 11:15 সেখানে মানে খুব তাড়াতাড়ি করেছি, খুব তাড়াহুড়ো। আর স্নান করা যে গরম জল দিয়ে স্নান করছি, এত গরম জল। তারপর স্নান করে বেরিয়ে গা দিয়ে পুরো শুধু টপ করে গরম জল মানে বেরোচ্ছে পড়ছে, জামা কাপড় তো ভিজেই যাচ্ছে সব। তারপর রেডি হলাম, তারপর আমার পর কাকু গেলো, তারপর বাবা গেলো, তো ওনারাও এলেন, রেডি হলেন। তারপর আমরা ওখানে ওটা কুড়ি 60 টাকা ছিল, আমি 90 টাকা চেয়েছি, দিয়ে দিয়েছি। বললাম যেখানে কাজ হয়েছে সেখানে, আমার মাও সবসময় বলে, অবশ্যই বাবা, তো বাবা বলছে আপনি তো 60 টাকা বলেছেন, 90 টাকা কেন নিচ্ছেন? আমি বাবাকে বললাম যা চাইছে দিয়ে দাও। যেখানে মানে যেখানে আমরা আশ্রয় পাই, যেখানে আমাদের টাকাটা বড় কথা নয়, কাজ হয়, যেখানে একটা সাপোর্ট পাই, সেখানে 5 টাকা 10 টাকা কেন, সেখানে 2 টাকা বেশি দিতে কোনো অসুবিধে নেই। সেটা তো বললাম আমি চুপচাপ দিয়ে দাও। হ্যাঁ, তারপর যিনি আমাদের জন্য ঘুরলেন, ওই ট্যাক্সিওয়ালা ঘুরলেন, উনিও চেষ্টা করেছেন, যাই হোক ওনারও ভুল ছিল, উনি চেনেন না, উনি ওখানকার লোক হয়ে শুধু গুল দেখে গুল ঘুরছেন, ওনারও জানা উচিত ছিল, এবং যাকে জিজ্ঞেস করছেন তারাও বলতে পারছেন না। আমার ভুল ছিল, আমি অ্যাডমিট কার্ডটা বের করে দিইনি, আমার মাথাতে একদম খেলেনি, একদমই মাথা থেকে বেরিয়ে গেছে, পেটে খিদে, এদিকে স্নান খাওয়া ব্রাশ কিছুই হয়নি। তো তারপর যাই হোক উনি বললেন যে আমাকে 500 টাকার জায়গায় আপনাকে 100 টাকা বেশি দিতে হবে। বাবা বললো কি আর পারবো না দাদা এরকম। আমি বাবাকে বললাম দিয়ে দাও, সাথে সাথে বাবা দিয়েও দিলাম, দিয়ে দাও, কারণ উনিও আমাদের সঙ্গে সহযোগিতা করে জায়গাটা খুঁজে তো দিলেন, দিয়ে দাও। এটাই আমার এগুলো আমার বিশেষ করে মা, দিয়ে দাও। কারণ হচ্ছে যে পাশে থাকে, সাহায্য করে, সঠিক কাজটা খুঁজে পেতে হেল্প করে, তাকে দিতে কখনোই গায়ে লাগানো উচিত নয়, যদি সামর্থ্য থাকে অবশ্যই। আর সামর্থ্য না থাকলে আমার মনে হয় না অপরজন আপনাদের উপর খুব একটা বেশি চাপিয়ে দেবে কিছু। তো দিয়ে দেওয়া হলো। তারপর হচ্ছে সেন্টার তো পেয়ে গেলাম। তারপর ও হ্যাঁ, যে দোকানে উঠেছিলাম আমি বলছি, ওনারা যেহেতু দেখিয়ে দিলেন বাথরুম কোথায় আছে বা কোথায় পাবো এরকম ব্যবস্থা, তখন আমি বললাম আপনাদের দোকানে এসেই আমরা খাওয়া দাওয়া করবো, বলে সেটা আপনাদের ব্যাপার। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে 12টা 10-15 হয়ে গেছে, এসে খাওয়া দাওয়া করলাম ওখানে। 15-20 হয়ে গেছে, মানে 3জনে পুরো দ্রুত গতিতে, মানে 2 মিনিটে স্নান করে 3 মিনিটে রেডি হয়ে 3জনে বেরিয়ে গেলাম। তারপর আবার ওই দোকানেই ফিরে এলাম। ওখানেই আমরা দেখলো যে বললো যে আমরাই প্রথম ছিলাম, বলে আমার বোনের কাস্টমার কোথায় গেল বলে গেলাম, এলাম। যেরকমই আমি অবশ্যই, যখন আমরা অনেকটা সময় না খেয়ে থাকি, বেশি খাওয়া যায় না, এতটুকু খেয়েছি, পুরোটাই নষ্ট করেছি, ভাত ডাল সবজি, আর পরীক্ষার আগে এগুলো ছাড়া কিছু খাই না, খাবো না। আর বাইরে গেলে আমি মাছ এবং মাংস অ্যাভয়েডই করি, খুব জোর ডিম খাই, কিন্তু ডিমও খাইনি, মাছ টাছ কিছু খাইনি, ডাল ভাত সবজি খেয়েছি, বাবাও তাই, ওনারাও তাই। তো আমি বাবাকে বললাম যে কাকুর জন্য যদি নাও, তো না ঠিক আছে, 3জনই একই খেয়েছি। ওনারা খেয়ে, বাবা আর কাকু ঠিকঠাক খেয়েছে, সবজি ভাত ডাল, আমি এইটুকু খেয়ে বাকিটা নষ্ট করেছি, আর সম্ভব না। আর অবশ্যই জলের বোতল ওখান থেকে 2 লিটার, দুটো জলের বোতল নিয়ে, এবং হ্যাঁ আমি 2 লিটার জল, মানে আগের দিন যে জল খাওয়াইনি, আমি 2 লিটার 1.5-2 লিটার টানা জল রীতিমতো খেয়েছি। ওটা খেয়ে কেমন এক্সাম সেন্টারে গিয়ে যদি আমাকে ওয়াশরুম যেতে হয় যাবো, কারণ সেখানে তো ব্যবস্থা আছে, তবুও আমি জল খাবো না, বেঁচে থাকতে কি, মানে এখন যদি আমাকে কেউ বাঁচাতে পারে সেটা শুধু জল ছাড়া কিছু না, পেটে তো আমি কিছু খেতেও পারবো না, সম্ভবও না আমার পক্ষে। তারপর গেল 1টার মধ্যে, আমরা একদম 1টার মধ্যে একদম ওখানেই সেন্টার, ওখানেই খাবার, ওখানেই ওয়াশরুম পেয়ে গিয়েছিলাম, তো হয়ে গেছে কাছাকাছি। কিন্তু সময় তখন ঘড়িতে প্রায় 1:45। তারপর গিয়ে আছি আমরা 10-15 মিনিট দাঁড়িয়ে, সিরিয়াল লেখা আছে গেটে দেখলাম, এবং অবশ্যই কানে হাতে গলায় কিছু পড়েও যায়নি, মোবাইলও বাবার কাছে রাখা। তারপর হচ্ছে কি পেন নিয়ে গিয়েছিলাম নিজে থেকে, নীল এবং কালো দুটোই, কোনোটা উল্লেখ করা ছিল না, তো আমি পেন নিয়ে গিয়েছি, 4টে কালো পেন, 2টো নীল পেন।
যখন ঢুকছি বলে পেন রেখে আসো, তো পেন একটা দোকানে গিয়ে বলছে পেন রাখা, তো রাখবেন না অবশ্যই, কারোর জিনিসের দায়িত্ব কেউ নিতে চায় না। আর ওরকম শহরে মানে আমাদের কলকাতার মতো শহরে তো আরোই একটুখানি আনএক্সপেক্টেড। যাই হোক, আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি না, তো অবশ্যই তো দায়িত্ব কারো নেবেন, তাই না? তারপর দেখলাম যে আমি আবার যদি ওখান থেকে নেমে রাস্তা ক্রস করে আবার আমার বাবাকে মানে আছে আশেপাশে খুঁজে রাখতে যাই, তো আরও 10-15-20 মিনিট যেতে পারে, এবং এই রাস্তা ক্রস করতে গিয়ে আরও ভালো মন্দ বলা যায় না মানুষের। তো আমি বললাম ঠিক আছে, আমি বললাম কি আমি পেন এদিকে ওখানে গেটটা যে আছে তার পাশে ইট ছিল, ইটের পিছনে 6টা পেন রেখে দিয়েছি, যদি যাবে 15 টাকা, থাকবে ভগবান, আমি আর ওই পেন দেওয়ার জন্য ওইদিকে কোথাও যাবো না, মানে রাস্তা ক্রস করতে যাবো না। তারপর গেলাম, চেকিং হলো, তারপর ওখানে যা যা প্রসেস হলো, এবং গিয়ে রুমে বসে পড়লাম। ওখানেও গিয়ে রীতিমতো গলা শুকিয়ে আসছে, বসলাম, আর বিভৎস গরম। আমি দুটো এক্সপিরিয়েন্স করলাম, এক বর্ধমান ইউনিভার্সিটিতে গিয়ে যে আমার পিএইচডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, ওখানেও একটা মানে প্রচণ্ড গরমের সময় এক্সাম ছিল, এখানেও তাই। তো ওই গেট থেকে ভেতরের যে এক একটা মানে ইউনিভার্সিটিগুলো কীরকম, যেখানে বলা হয় ইউনিভার্সিটির ভেতরে তো অনেকগুলো ভবন শাখা টাকা অনেক কিছু থাকে, তো সেখানে গেট থেকে অত দূর অব্দি আমার গিয়ে হাঁটতে হাঁটতে আবার নাজেহাল অবস্থা। তাতেই বোধহয় কবার বসেছিলাম বর্ধমান ইউনিভার্সিটিতে, এবং গরমে এই জায়গায় মানে বিভৎস গরমে আমার পুরো ঘেমে যাচ্ছে। আর অবশ্যই মেয়েকে ছেড়ে রেখে যাই হোক ইনার ওয়্যার পরা এবং চাপা, মানে খুব একটা লং জার্নি, তারপর ফ্রেশ হওয়ার মানে খুবই অসুবিধা হয়। তারপর বাবার সেখানে হাই প্রেশারের পেশেন্ট, তো বাবা মেয়ে গিয়ে আমার মানে বর্ধমানে গিয়ে যে যখন গিয়ে বসেছিলাম ইন্টারভিউ দেওয়ার আগে ঘরের মধ্যে, সেখানে আমি রীতিমতো গরমে মনে হচ্ছে আমি আগুনের কোনো গোলায় বা আগুনের কোনো কুণ্ডলিতে ভেতরে আছি। আর ঠিক এই এক্সামটা তো আমি এক্সাম সেন্টারে ঠিক নেট এক্সামের ক্ষেত্রে গিয়ে রুমে যে বসেছি, ফ্যান তো শুধু ঘুরছে, গরম প্রচণ্ড লাগছে। অবশ্যই ওখানকার ছেলেমেয়ে বা আশেপাশের ছেলেমেয়েদের গরমে সবাইকেই গরম লাগছে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাদের একটু হলেও ওই ওয়েদার সহ্য করার একটা ক্যাপাসিটি বা একটা সহ্য ক্ষমতা ছোটোবেলার থেকে হয়ে যায়, যেহেতু তারা ওখানেই আশেপাশে থাকে বা সেই জায়গার। কিন্তু আমার ক্ষেত্রে তো আমি একদম পুরো অপোজিট, উত্তর দক্ষিণ, তো তার মধ্যে আমাদের কুচবিহার এখানে তার মধ্যে ঠান্ডাটাই বেশি থাকে, মানে খুব একটা মনোরম ওয়েদার থাকে সেখানে, ওখানে আমার খুব প্রবলেম হয়েছিল। তারপর 2 জায়গার এক্সপিরিয়েন্স, এবং আমি বর্ধমানে যখন ইন্টারভিউ দিয়ে আসছিলাম মানে রিলেট করতে পেরেছিলাম যে বর্ধমান আর এইখানকার যে এক্সাম আমরা যে বসেছিলাম রুমটাতে, একটা রিল্যাক্স তো আমি হতেই পারিনি, মাথার প্রচণ্ড যন্ত্রণা এবং গরমে বিভৎস লাগছে, একদম খুবই কষ্ট হচ্ছিল। আর জল, আর বাবারও আমার সঙ্গে গিয়ে অবস্থা গেছিলো। আর বাবা পরে পরীক্ষা দিয়ে যখন বেরিয়েছি, বাবা বলছে কিরে আমরা না ওখানে দেখছি হাওয়া, মানে গাছে হাওয়ায় তো পাতা নড়ছে, কিন্তু গা দিয়ে যেন শুধু গরম জল, নোনতা জল বেরোচ্ছে, এটা কী ব্যাপার। তো বাবার কাকুর ওই অবস্থা হয়েছিল বাইরে বসে, আর আমি তো এক্সাম হলে যাই হোক 1-2 ঘন্টা বসেছিলাম, 1টা থেকে 3টা, তারপর 3টা থেকে 6টা অব্দি এক্সাম, 5 ঘন্টা আর কি। তারপর বেরিয়ে তো সাথে সাথে কোথাও দেরি নেই, তারপর মেট্রো ধরা, জীবনে প্রথম মেট্রোতে ওঠা, মেট্রো ধরা, সেখানেও আরেক কাণ্ড, মেট্রো ধরা। তারপর আর কি ট্রেন সেখানেও আরও মানে ট্রেনের টাইম ছিল ফেরার 7টা, সেখানে 7:40, সেটা বাবা অনবরত বলে যাচ্ছে 7টায় ট্রেন ধরতে, তো 6টায় পরীক্ষা শেষ, সল্টলেক থেকে শিয়ালদা আসতে হবে, 7টায় ট্রেন আছে, ট্রেনটাই বোধহয় আর পাবো না, বাড়ি ফিরতে পারবো না। বাবা ওখানে গিয়েও বারবার বলছে, আমি না বাবা তাহলে কাজ করি, পরীক্ষা দেওয়া বাদ দিই, চলো বাড়িই যাই, গিয়ে শিয়ালদা স্টেশনে বসে থাকি, তারপর যখন ট্রেন আসবে বাড়ি চলে আসবো। এবং অবশ্যই সেটা রাগ হয়ে, কোনো রকম কোনো মজা করে না, কিন্তু মানে ভীষণ রকম রেগে গিয়ে, এক তো মানে সবই যেন কেমন গোলমাল অবস্থা, মানে ভুল মানে সব কিছু এক্সপেরিমেন্ট করা একটা কি অবস্থা। তারপর হচ্ছে মা তো একবার ফোন করেছিল যখন গাড়িতে আসছি আর কি, ওই শিয়ালদা থেকে আবার যখন কার রিজার্ভ করে আমরা যেতে আসছি সল্টলেকে, তখন মা ফোন করেছে। মানে হ্যাঁ, বলে কী রে কি তোর বাবার বয়স হয়েছে, রিটায়ার হয়েছে, তুই মেয়েটা তো কি বাইরে গিয়েছিস, নিজে ঠিকঠাক মতো থাকবি, তা না থেকে তুই কী করছিস, এক্সাম দিব না বলেছিলাম একবার ফোন করে, কারণ ওই যে আমাকে হাঁটিয়েছে আর আমার পায়ে ছাল উঠে গেছে, আমি কোনো রকমই পাচ্ছিলাম না এরকম অবস্থা, মানে মনে হয় অগ্নি পরীক্ষাও এর থেকে হয়তো সহজ, কিন্তু তার থেকেও কঠিন মনে হচ্ছিল। যাই হোক, মানে এক্সামের আগে এক্সাম, বিফোর এক্সাম একটা পরিস্থিতি, এক্সামের আগেও এক্সাম, সেই পেপারের এক্সামের থেকেও এই এক্সামগুলো জীবনের খুব 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 গুরুত্বপূর্ণ ট্যাকেল করা, এবং সেগুলোকে হ্যান্ডেল করা, এবং ঠিকমতো সেই সময়টাকে নিজেকে ধরে রাখা। তারপর তো অবশ্যই এগুলো পড়াশোনার এক্সাম আছে, আর জীবনের এক্সাম তো আলাদাই একটা গতিতে চলে, সেখানে কারোর চলে না, সেখানে উপরে একজন আছে ওনারই চলে, উনি দেবেন অনেক কিছু, আমাদের কঠিন পরিস্থিতি আমাদেরকে সেগুলোর সম্মুখীন হতে হয়, এবং লড়াই করে মনের জোর দিয়ে শরীরের শক্তি দিয়ে এগিয়ে যেতে হয়। তো
তো কি হচ্ছে যে মা ফোন করে বলছে কি ব্যাপার, মানে আমি কিচ্ছু বলিনি, চুপ করে গেছি। মা শুধু বলছে যে কি ব্যাপার, তুই গেছিস ওখানে, বাবা তো বয়স্ক লোক, তুই ওখানে কি করবি, তুই 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 কি মানে তুই ওখানে কি কি করছিস ওখানে, হ্যাঁ তুই তো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবি, সিচুয়েশনটাকে ঠিক মতো করবি, তা না করে তুই উল্টো রেগে যাচ্ছিস, এটি কি মানে আমি একদমই চোখ কিচ্ছু বলিনি, ফোন রেখে দিয়েছিল মা। তারপর যাই হোক, কিন্তু আমার ওই জেদ করারই জন্য আমরা জেদ যদি বেঁকে যদি না বসতাম, জেদ না করতাম, তাহলে ওই শিয়ালদা থেকে সল্ট লেকে সময় মতো আসতে পারতাম না, আর সল্ট লেকে না এলে এইভাবে পরীক্ষাটাও দেওয়া হতো না। কখনো কখনো বেঁকে বসার জেদ করা দরকার কাজের সাকসেস হওয়ার জন্য, কিন্তু অবশ্যই সেটা অবশ্যই ভালোভাবে ভালো মোটে। কিন্তু যখন বলে না যে মানে এরকম কঠিন পরিস্থিতি আর বিভৎস ওয়েদার, না তো বাইরের ওয়েদার শরীরে পারমিট করছে, না মাথা তার মধ্যে ভেতরের ওয়েদারও গরম হয়ে যাচ্ছে, কি আর করার আছে। কিন্তু আমার মায়ের কাছে কথা হলো, সেটাও তোমাকে ঠান্ডা মাথাতেই হ্যান্ডেল করতে হবে। তুমি কেন রাগ বা উগ্র মূর্তি দেখাবে, বা কেন তুমি রাগ হবে, রাগ হওয়া চলবে না আমার মায়ের মতে, এবং মা সেগুলো অবশ্যই করে। মা রাগে না, অবশ্যই আমাদের মানুষ করার জন্য যেটা শাসন করে সেটা করে, কিন্তু ওভাবে রাগে না। তো তারপর হলো হ্যাঁ, এটিএম থেকে বাবা বলছে যে যেমনি মানে এটিএম থেকে টাকা তোলার কথা বলছে, এটিএম থেকে টাকা তুলতো বাট নিয়ে যা, ওখানে পিন নাম্বার লেখা আছে, এটিএম থেকে টাকা ঠিক যখন আমরা আর কিছু শিয়ালদা থেকে সল্ট লেকে যাবো মাঝে মাঝে জায়গায় এসবিআই নাকি, হ্যাঁ কোনো একটা এসবিআই ব্যাংকের একটা এটিএম পেয়েছি, ওখানে বলছি যা, যখন ডান থামিয়েছে, ডান দিকে একটা ক্রস করতে হবে, তো দেখছি আমি তো নামলাম যখন, মানে আমার তো মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাবে এরকম অবস্থা ওই সময়, সেটা প্রায় তখন 11:30 11:30 অ্যারাউন্ড হবে। তারপর ওখান থেকে পেরিয়ে আমি গেলাম, এবং ওখানে গিয়ে দেখছি আরেকজন ভদ্রমহিলা আছেন বয়স্ক, ওনারা অনেকটা টাইম নিয়েছেন, বারবার দেখছেন ই করছেন, আমি তো খালি দু একবার গেটটাই করে আবার অফ করছি, কারণ আমি জানি একজনের বেশি যাওয়া ঠিক নয়, এক এক করে যাওয়া। তারপর ওনারা বেরোলেন, তারপর আমি গেলাম, বাবা যেটা বললো সেটা তুলে নিয়ে এসে বাবাকে দিলাম, বাবা আমাকে বলছে নে এটা রাখ, আমি বললাম লাগবে না। আমার এদিকে কী অবস্থা, সত্যি ওখানে আমি যখন দাঁড়িয়ে আছি মানে এই টিমের বাইরে, আমার মানে মনে হচ্ছে প্রাণ আমার ওখানেই যায়, আর এই যে রাস্তাটুক যেতে যেতে ক্রস করেছে, মানে এখানেই বোধহয় আমি পড়ে যাই, আমার উপর দিয়ে কিছু একটা গাড়ি ফাড়ি চলে যাবে, এরকম অবস্থা, মানে এরকম অবস্থা। তারপর ওইভাবে তো 3টের সময় এক্সাম হলো, দিলাম। তো এই গেল আমার জার্নি। আর মেট্রো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা ধরলাম আমরা, হ্যাঁ অটো ধরলাম, অটো নিয়ে চলে আসলাম মেট্রোতে। অটোতে ভাড়া নিল 25 টাকা করে একজনই। তারপর মেট্রোতে এলাম, মেট্রো 20 টাকা করে ভাড়া। মেট্রোতে যে কি কাগজ এখানে দেখায়, চোখের মতো একটা থাকে, ওখানে শো করতে হয় তবেই খুলে যায়, যেতে হয়। তো ওটা আমি মানে দেখিয়ে দিয়েছে, একবারই হয়ে গেছে, কাকু হয়ে গেছে, বাবা কিছুতেই এরকম করছিল, আসবে যাবে মানে। তো তারপর ওখানকার লোকটা চিৎকার করেছিলেন। আর আমার বাবার কাছে, বাবার দীর্ঘ 40 বছরের শিক্ষকতা, মানে টিউশন পড়ানো 40 বছর, চাকরি করা 25 বছর, ডাক্তারিও তার সঙ্গে, বাবা কয়েক ডক্টর, তো ডাক্তারেরও বাবার 25 বছরের অভিজ্ঞতা। তো বাবার এখন আর ওগুলো কিছু এসে যায় না, কে চিৎকার করলো কে না করলো। বাবার কথা হলো যে তুমি ওখানে দায়িত্বে আছো, মনে মনে বলছে যে তুমি ওখানে দায়িত্বে আছো, কেউ না জানে সেটা তোমার কাজ, ওটাকে দেখিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া। কিন্তু আমি যেটা দেখলাম ওখানে হট টেম্পারেচারে সবার এটা হট হয়েই রয়েছে, যেটা আমি দেখলাম। তো যাই হোক, তারপর হচ্ছে কি বলে, বাবা তো চুপচাপ, যেহেতু জানেন না সেখানে আর কি করা আছে বাবা। তারপর উনি ধরেছিলেন হাত দিয়ে, তারপর একটু দেরি করেছিল, বাবার উপর চটে গিয়েছিলেন। আমরা আর কিছু বলিনি, যেটা জানি না নতুন, সেক্ষেত্রে অবশ্যই লজ্জা পাওয়ারও কিছু নেই, যেটা জানি না সেটা জানি না, এতে হীনমন্যতায় ভোগার, নিজেকে ছোট মনে করার, এটাকে নিজে স্টেটাস নেই, ক্লাস নেই, এরকম ভাবার কোনো মানে নেই। যারা এরকম ভাবে তারা নিজেরাই সেরকম ক্যাটাগরিতেই পড়ে। তো যাই হোক, তারপর আমরা এলাম, মেট্রোতে উঠলাম, দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর এসিতে আসলাম, ঠান্ডা ঠান্ডা কুল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা শিয়ালদাতে চলে এলাম। এবং ওখানে এসেও আমার বাবা যদি ওই তড়িঘড়িটা না করে, তাহলে সেই ট্রেনটাও আমাদের মিস হয়। মানে হচ্ছে যে ট্রেন অলরেডি এসে দাঁড়িয়ে আছে, আর আমরা খুব মানে ওখানে গিয়ে আমি আর বাবা মিলে জিজ্ঞেস করে গিয়ে বাথরুম, ওখানে ওয়াশরুম পেলাম। এবং এক্সাম হল থেকে বেরিয়ে কোথাও সময় নষ্ট করিনি, বাথরুমেও যাইনি, বেরিয়েই পুরো একদম বাবার কাকুর সঙ্গে অটো ধরে, মেট্রো ধরে শিয়ালদাতে এসে বাথরুম খুঁজে নিয়ে গেলাম। এবং তারপর আবার খুঁজে একটু চা খাবো, মানে মাথাটা পুরো ধরে আছে, কিছু চা খাবো, এরকম একটা কিছু। তারতে না, বাবা বলছে যে চলো আমরা এনকোয়ারি অফিসে যাই, ট্রেন কখন আছে চেক করি। তো এনকোয়ারি অফিসে যেতে গিয়ে শিয়ালদা স্টেশনে কোনো উপরে লেখা আছে কোন ট্রেন কখন আসবে। তারপরে কাকু অতটা হেলদোল নেই, তারপরে লেখা একবার দেখলো যে উত্তরবঙ্গ এক্সপ্রেস, একবার কানে পড়লো। তারপর বললো যে 7:40, তো কত নম্বর প্ল্যাটফর্মে আছে, 14 নম্বর প্ল্যাটফর্মে ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। তারপর আমরা গিয়ে, আমাদের A7 ছিল, 20, 21, 22 আমাদের সিরিয়াল রিজার্ভেশন সিট। তারপর বাবার জন্যই সেটা যাওয়া হলো, অবশ্যই আমি তো সেটা জানি না, আর কাকুরও সেটা দেখলাম না। তো যেটা আমি দেখলাম, যেটুকু, মানে আমি কাউকে ক্রেডিট দিচ্ছি না বা কাউকে ছোটো করছি না, একজন লোক, আমার মায়ের বলে
বলে যে একজন লোককে সঙ্গে নিয়ে যাওয়া যতটা তোমার মনোবল তার থেকেও বেশি হলো গিয়ে একটা দায়িত্ব কর্তব্য বোধ। কীরকম যে ঘরের মানুষ, মানে এই কথাগুলো আমার মা খুবই ভীষণ রকমের, মায়ের কথা আমি কথায় কথায় বলি কারণ এগুলো নিয়ে আমার বাড়িতে মাই সবসময় বলে থাকে। তো মা বলে যে তুই বড় হয়েছিস, তুই কোথাও যাবি একা যা, কোনো রিলেটিভ ভাই বোনকে নিয়ে যাবি না, অ্যাক্সিডেন্ট হয় মর, তুই একা মর, কিন্তু সঙ্গে কাউকে নিয়ে গিয়ে মানে মরবি না, মারবি না। কেন? কার কপালে গিয়েছে কেউ তো জানে না, কেউ খারাপটা কেউই আশা করে না, কিন্তু কারোর পরিবারের কেউকে নিয়ে গিয়ে তার যদি কিছু হয় না, তো তাকে আমরা সুস্থ স্বাভাবিকভাবে ফেরত এনে দিতে পারবো, তার সারা জীবন কথা আমাদের শুনতে হবে, এবং কী করতে হবে তার সঙ্গে সঙ্গে তার মানে একটা অবশ্যই একটা পরিবারের গার্জিয়ান গেলে যেমন যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় সরকার একটা চাকরি হোক, একটা মেম্বারকে চাকরি হোক, টাকা হোক দেয়, তো সেরকম একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবন কিনতে একদম পুরো হিরো থেকে জিরো, জিরো থেকে হিরো, এরকম মানে ভুল সিদ্ধান্ত সবসময় হিরো থেকে জিরোই বানিয়ে দেয়। তো যেটুকু আছে সেটুকু আর থাকবে না। তো মা সবসময় বলে, আমাকে দিদিকে সেভাবেই বলেছে যে বন্ধু বান্ধবী রাখবি না, বন্ধু বান্ধবীকে নিয়ে কোথাও ঘুরতে, নিজের দেওয়ানিগিরি করে ঘুরতে যাবি না, তারপর ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে নিয়ে যাবি না, কারণ কিছু যদি অ্যাক্সিডেন্ট হয়, তোর যদি কিছু হওয়ার থাকে, তুই অ্যাক্সিডেন্ট হয় যাওয়ার থাকে, তুই একা মর, কারণ আমার পরিবার যাবে, আমার কোল খালি হবে, সেটা আমি বুঝবো। অন্য কারোর নিয়ে গিয়ে আমি এই যে সারা জীবন কথা শুনতে হবে, তারপর সেই পরিবারটার একটা যে একটা দোষারোপ সারা জীবন শুনতে হবে, প্লাস তাদের আবার একটা দায়িত্বভারও একটা ব্যাপার থাকে। তো এই যে কাকুকে আমরা সঙ্গে নিয়ে গেছি, আমার মায়ের কাছে কথা হলো, ওনাকে নিয়ে গিয়ে আমার বাবার মনোবল হয়তো বাবা বেড়েছে কতটা কি জানি না, কিন্তু তার থেকে বড় কথা উনি একজন, ওনার 3টে মেয়ে আছে এবং ওনার সংসার আছে, ওনার আমরা কেউই খারাপ চাই না, কিছু যদি হয়ে যায় তার দায়ভারটা কে নেবে? তো সেখানে মা বলে আমার কোলের সন্তান কোলে মরুক, কিন্তু অন্যের সন্তান বা অন্যের কেউ যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, তাই না? আর আজকাল তো অবশ্যই কে কার দায়ভার নেবে? আর এইভাবে মানুষ বোঝে কজন যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বা এটা একটা দুর্ঘটনা ছিল, এরকম মেন্টালিটিতে অ্যাকসেপ্ট কজন করতে পারে? মানুষ তো আজকাল দোষ না করে শুধু একজনের উপর দোষ দেওয়ার জন্য রেডি হয়ে থাকে, যে মানে যার দোষ নয় সেও নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়ার জন্য সবসময় রেডি হয়ে থাকে। সেখানে সেই পেশেন্স, সেই ধৈর্যটাই কারোর মধ্যে নেই, বিষয়টাকে বোঝার ক্ষমতাই নেই যে কি ঘটনাটা কি দেখো, ঘটনাটাকে বোঝো, তারপর দোষারোপ করো। মানুষ সেই সময়টুকু পর্যন্ত নেয় না। তারপর হচ্ছে সেখানে গিয়ে যে জায়গায় আমি বললাম যে খাবার জন্য উঠেছিলাম, ওখানেও আরও একজন পরিস্থিতি দেখলাম, আমি আমারই মতো ক্যান্ডিডেট এবং আরও একজন বয়স্ক ভদ্রলোক আমার বাবার মতনই একজন। তো ওখানে ওনারাও বসে পড়েছিলেন, তো ওনারা ভেবেছিলেন হয়তো খাবে, এনারা ভেবেছে যে মানে যার দোকান সে ভেবেছে খাবে, ওনারা বসেছে একটু, মানে এত ভিড় ওখানে একটু বসেছে, তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ওখানে তৈরি হয়ে গেছিলো, ওখানেও একটা কথা কাটাকাটি, ওই হট মানে ভদ্রমহিলাও, দোকানদার যিনি ভদ্রমহিলা তিনিও সমানে বলছেন এবং গার্জিয়ান যিনি তিনিও সমানে বলে যাচ্ছেন, মানে ওই তো মানে ওই হট ওয়েদারে সবারই এটা হট হয়ে আছে। যাই হোক, আমি কেউকে কিন্তু ছোটো করছি না, ক্ষমা করে দেবেন, কারোকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু এগুলো ঘটেছে, এগুলো আমি বলছি তাই। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার পর আমি আরেকটা এক্সপিরিয়েন্স মানে অর্জন করলাম, সেটা হলো যে শিলিগুড়িতে আমি যখন এক্সাম দিতে গেছি বা শিলিগুড়িতে যখন যাই, আমরা যখন হোটেলে খাই, আমাদেরকে একটা বাইরে মগ থেকে বালতি থেকে জল নিয়ে ইচ্ছে মতো ঢেলে যতটা প্রয়োজন ততটা, কিন্তু এখানে এতটুকু একটা মগের মধ্যে মানে একটু হাতটা যখন আমি ধুতে বেরোচ্ছি, জগ ওনাদের দোকানে জগটা জাস্ট ধরেছি, বলছি জগ রাখো জগ রাখো জগ রাখো, ওটা বাইরে নিয়ে যাবে না, রেখে দিয়েছি সাথে সাথে, এবং উনি মানে ওই কাকিমা এতটা একটা মগে জল আনছেন, ওইটুক জল দিয়েই উনি ঢালছেন, আমি হাত ধুচ্ছি, মানে জলের অপচয় একটা। কেন কেউ আমরা জলের অপচয় করতে যাবো বলুন তো? অবশ্যই সেটা অবশ্যই যে যেভাবে লাইফ লিড করেন বা যেভাবে জীবিকা নির্বাহ করেন, অবশ্যই সব কিছুকে সম্মান করি, কিন্তু কিছু কিছু বিষয় থাকে না একটুখানি। তো বাবাকে বলে দিই, আমারটা তো সবার আগে হয়ে গেছে, আমি তো খাইনি, মানে অল্প খেয়ে নষ্ট করেছি, তো বাবা আর কাকুকে বললাম জগটা কিন্তু ধরবে না, বাইরে কিন্তু নিয়ে যাবে না, বকা খাবে কিন্তু, ওই কাকিমা যতটুকু জল দেবে অতটুকুই দিয়ে উনিই ঢালবেন, ওনার হাত দিয়ে কিন্তু ধুয়ে কি বলে হাত ধুয়ে উঠতে হবে, তুমি কিন্তু ধরতে পারবে না, তুমি কিন্তু তোমার ইচ্ছে মতো জল অপচয় করতে পারবে না, বা তোমার ইচ্ছে মতো জল ব্যবহার করতে পারবে না, এরমভাবে বলা হলো, মানে হলো আর কি, বলে দিয়েছি আগাম যাতে করে কোনো গন্ডগোল না হয়। তারপর এক্সাম দেওয়া হলো, তো এখন এই গেল আমার জার্নি। তারপর বাড়ি ফিরেছি গতকালকে। আমরা কখন ফিরলাম, তো ট্রেন আবারও লেট ছিল, অবশ্যই লেট থাকার জন্য, যেখানে আমাদের সকাল 10টার সময় আসা কথা, সেখানে আমরা 2টো, বাড়ি পৌঁছতে পৌঁছে 3টে বেজে গিয়েছিলো, 3টে এরকম। এসে তো বাবার এক গাদা কাপড় চোপড় ব্যাগ, আমার এক গাদা কাপড় চোপড় ব্যাগ, তারপর বাড়িতেও দু একটা কিছু ছিল, সব কিছু আমি বাবা স্নান করে উঠে পড়েছে, সব কিছু কেচে দিয়েছি, তারপর আমি স্নান করে এসেছি। আর শুধু জার্নি বলে নয়, আমার মা যদি এখান থেকে 5-10 মিনিট বা 20 মিনিটের একটা ডিস্টেন্সে গিয়েও কোনো কারণে যায়, এসে শাড়ি কেচে দেয়, আর তারপরে ঘরেটা, এটা কোভিড-19 সিচুয়েশন জন্য না, মা বরাবরই তাই, যে এগুলো বাইরে থেকে আসার পর কেচে দেওয়া সেই দিনই, আর কারোর শরীর অসুবিধা থাকলে পরের দিন, কিন্তু ওটা বাইরে, পুরোই বাইরে, তারপর সাথে সাথে করাটা বেস্ট। তো ওগুলো করে নিয়ে ঘরে এসেছি,
খাওয়া দাওয়া করেছি, রাত্রে অবশ্যই ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি। তারপরে আমার পায়ের যন্ত্রণা, আমি আজকে আজকে বাসন মাজার, রান্না, ভাত, ডাল, বেগুন ভাজা, কাঁচা কলা ভাজা, তারপর হচ্ছে পটল আলুর ডালনা, এগুলো করেছি, বাসন মেজেছি। আর পা অবশ্যই খুবই ক্ষত হয়েছে। আর এটা আমার দিদির আছে, দিদির মেয়ে আছে, দিদির যখনই আমি মলম লাগাচ্ছি, দিদির মেয়ে দেখে খুব কান্না করছে আর খুব কষ্ট পাচ্ছে, বাচ্চা মানুষ রক্তের মতো তো অনেক করে গর্ত হয়ে আছে, তো খুব কষ্ট পাচ্ছে, ও পা তুলে তুলে এরকম কান্না করছে, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এটা শুকোতে আরও টাইম লাগবে। তো যার জন্য মানে ক্লান্ত ছিলাম, এগুলো তার জন্য আমি ভিডিও বানাইনি। কিন্তু আজকে আমাকে মানে গতকাল আমি বলেই দিয়েছি এরকম একটা শকিং নিউজ। কারণ হচ্ছে আরও হচ্ছে বিষয় যে ভালো ছাত্র, ভালো মানুষ, ভালো ভালো ব্যবহার, আমরা যে ভালো, আমরা তো জানতেই পারছি না সে ভালো, তার ধৈর্য আছে, সে বোঝে, সে পড়াশোনায় ভালো, এটা ঠিক আছে, কিন্তু সবসময় ভালোদেরকে ভালো করার মধ্যে যতটা না কৃতিত্ব আছে, খারাপ বলতে যারা সমাজে আমরা খারাপ ভালো বলেই তো কিছু হয় না, কারণ আমরা সেগুলো ট্যাগ দিয়ে দিই যে এ খারাপ, ও ভালো, এর এটা ভালো, ওর ওটা খারাপ, যদিও বলা উচিত নয় সেটা কোনো বয়সেরই ছেলে মেয়েকে। তো সেক্ষেত্রে কী হয়, আমরা যে ট্যাগগুলো দিয়ে দিই না, ও খারাপ, তো যার মধ্যে ত্রুটি আছে, যার মধ্যে খামতি আছে, তাকে ভালো করার মধ্যে যে কৃতিত্ব বা তাকে ভালো করার মধ্যে যে একটা আনন্দ, স্যাটিসফ্যাকশন, সুখ, সেটা কিন্তু যে অলরেডি অ্যাডভান্স, তাকে করার মধ্যে কোনোভাবেই নেই। তো কালকে যখনই আমি একটা ওরকম শকিং নিউজ পেয়েছি, অবশ্যই আমিও একজন ক্যান্ডিডেট, তো তখনই আমার মনে হলো যে 1 মিনিটের জন্য হলো আমাকে বলতে হবে, 2জন 4জন, যার যতজনের কাছেই পৌঁছক, এই মুহূর্তে মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্টটা আমাদের খুব দরকার এই পরিস্থিতিতে। তো এই যে আমরা যে গিয়ে এলাম, আমার তো মনে হচ্ছিলো যে এক্সাম তো ক্যান্সেল হয়ে গেছে, সেটা পরের কথা, কিন্তু এই যে এক্সাম দিতে যাওয়ার আগে যে আমার যুদ্ধটা হলো, আমার তো 3জনের মধ্যে আমি তো মানে বর্ধমান ইউনিভার্সিটিতে গিয়েও আমি এসে মানে সেই ভেবেছি মরেই যাব। আর গতকালকে আমার মনে হয়েছিল মরেই যাব, মানে আর মনে হয় মানে হতে পারতো আমি বাবা কাকু 3জনের মধ্যে একজনেরও যে কোনো কিছু শারীরিক, এই যে এই পরিস্থিতিটা, এরকম ট্রেন লেট, গরম বিভৎস, তারপরে ওখানে গিয়ে জায়গা খুঁজে পাচ্ছি না, এরকমের মধ্যে একজন অজ্ঞান হতেই পারতাম, সেন্সলেস হতেই পারতাম, এক্সাম আমার দেওয়া নাই হতে পারতো, তাই না? এরকম পরিস্থিতিতে হতেই পারতো, অনেক কিছু হতে পারতো। তারপরেও যে ঠিকঠাক মতো 3জন ফিরলাম, জায়গা মতো আছি, এই যে আপনাদের সামনে কথা বলছি, এটাও থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু ইউনিভার্স, যে হ্যাঁ শেষ পর্যন্ত। এখন এক্সাম রেজাল্ট কী হলো, পারফরমেন্স কী হলো না হলো সেটা পরের কথা। আমি যদি খেলার মাঠে খেলাই না খেলি, তাহলে তো আমি তো খেলোয়াড়ই হলাম না। আর আমি যদি তার আগেই পরীক্ষা না দিই বা এই লড়াইগুলো না লড়ে ভয় পেয়ে পিছিয়ে যাই বা কিছু ভুলভাল করে বসি, তাহলে তো আমি খেলার ময়দান থেকেই আউট হয়ে গেলাম, তাই না? আমি তো এখনও ময়দানে টিকে আছি, আমি এখনও লড়াই করছি। তো এনারা এই যে পরীক্ষাটা, আমারও তাই কথা, তো আপনারা এক্সামটা 15 দিন 1 মাস পরে নিন, কিন্তু এরকম 9.5 লাখ বাচ্চা পরীক্ষা দিতে গেল, তাদের এরকম হ্যাকেল হতে হলো, এতটা ডিস্টেন্স, অবশ্যই টাকা পয়সা, এই যে আমি হিসেব করে দেখেছি কালকে, আমি নিজে হিসাব করেছি এবং অবশ্যই সেটা তুলে ধরার জন্য, যে আমরা যদি রিজার্ভেশন যাওয়াটা পাইনি, টিকিট আসাটা পেয়েছি, তো আমরা ধরে রেখেছি কম 5 থেকে 8 হাজার টাকা যাবে, এটা আমরা ধরে রেখেছি। তো কালকে হিসাব করলাম 5,500 টাকা টোটাল গেছে, 5,500 টাকা, 3জন যাওয়া আসা খাওয়া, এবং একবার রিজার্ভেশন পেয়েছি, যাওয়ারটা কিন্তু পাইনি, লোকালে গিয়েছি, 660 টাকা লেগেছে, 220 করে, তো ট্রেনে যাওয়াটা তো টোটাল 5,500 টাকা খরচ হয়েছে এই যে কলকাতা যাওয়া আসা 3জনের। সেটা যদি যাওয়ারটাও রিজার্ভেশন হতো, সেটা 8,000-এ গিয়ে দাঁড়াতো। তো বিষয় হচ্ছে যে আমার ক্ষেত্রে যে যতটা না আমার টাকা পয়সার যদি অবস্থা বা টাকা পয়সার যতটা আমার প্রতিবন্ধকতা, তার থেকেও বেশি ব্যাপার হলো আমার বাড়িতে মেম্বার নেই। আর আমি এখনও পর্যন্ত কোনোদিনও শিলিগুড়িতে একা যাইনি। জলপাইগুড়ি 2022 সালে একা গিয়েছি 2বার, একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 2nd ক্যাম্পাসে ইংলিশের জন্য ইন্টারভিউ হয়েছিল। একদিন গিয়েছি, নোটিশ চেঞ্জ হয়ে গেছে জানি না, গিয়ে ঘুরে এসেছি, মানে ভোর 5টার সময় ট্রেন ধরেছি, দুপুর 2টোর মধ্যে ফিরে এসেছি একা। তারপর নেক্সট একবার ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ, সেটা হয়নি, সেটা আলাদা বিষয়, কিন্তু এসেছি। ওটা আমার জীবনের প্রথম ইন্টারভিউ কোনো চাকরির, এবং একটা এক্সপিরিয়েন্স। তো সেটাই আমার প্রথম জলপাইগুড়ি 2বার একা যাওয়া। তাছাড়া দিনহাটা আর কুচবিহারেও আমি গেলে বাবা আমার পিছন পিছন চলে আসে, পারলে দিনহাটা গেলেও পিছন পিছন চলে আসে, বাবাকে ধমক দিই থাও এখানে আসতে হবে না, তো এইটুকু তো ছাড়ো। আর কিন্তু শিলিগুড়ি, তারপর বীরভূম, কলকাতা, বর্ধমান, এই অবধি যাওয়া আসা করেছি বাবার সঙ্গে, আর অদূর ভবিষ্যৎ। আর আমি যে কলকাতা সিট নিয়েছি, এই জন্য আমি যখন MA করতাম মালদাতে ছিলাম, আমি 2 বছর MA করেছি, তারপরে 6 মাস ছিলাম একটা মানে টিউশন ক্লাসের জন্য। তো কি হচ্ছে যে আমার মা আমাকে বলেছিল সব রকম, বলে যে এখন তো তোর MA চলছে, রানিং সেমিস্টার এক্সাম চলছে, হ্যাঁ, তো ধর যে
কোনো কারণে তোর বাবার কিছু একটা হয়ে গেল বা আমার কিছু একটা হয়ে গেল, তাহলে তুই কী করবি? পড়াশোনাটা মাঝপথে ছেড়ে দিয়ে চলে আসবি, নাকি কীভাবে সিচুয়েশনটার সঙ্গে ডিল কীভাবে করবি? আমি মাকে বলেছিলাম, মা এরকমভাবে সব রকমভাবে মেন্টালি প্রিপেয়ার করে রাখে। মা বলেছিল যে মানে কিছু যদি হয়ে যায় তোর বাবার বা আমার, তো কী করবি? পড়াশোনাটাকে ক্যান্সেল করে মাঝপথেই চলে আসবি না কী করবি? আমি বললাম যে কিছু যদি মানে বাবা মা দুজনের মধ্যে একজন যদি চলে যাবে, কিছু হয়ে যায়, অসুস্থতা বিশাল বড় কিছু, কী করবি? আমি বললাম যে আমি দেখবো যে আমার ফাইনাল কোনো এক্সাম বা সেমিস্টারের মধ্যে এই পরিস্থিতিটার মধ্যে সময়ের দূরত্ব কতটা, মানে সময়ের পার্থক্য কতটা। তো যদি সেখানে সময় থাকে আমার ওখান থেকে এসে সেই শেষ কৃতকার্যই হোক, আর যদি কোনো ট্রিটমেন্টের জন্য কোনো যদি এসে সেবা করা হয় সেটাই হোক, করে ব্যবস্থা এখানে করে রেখে তারপর গিয়ে সেই এক্সামটাকেও দেওয়া, ফেস করা। এবং অবশ্যই অবশ্যই একটু এক্সাম দিলে তবে তো রেজাল্ট পাবো। এক্সাম যদি দিতেই না যাই তাহলে তো খেলার মাঠ থেকে আগেই আউট হয়ে গেলাম, তাই না? খেলতে তো হবে। তো হচ্ছে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সময়ের ব্যবধানটা আমি দেখবো কতটা, পরিস্থিতিটা কীরকম, সেই হিসেবে আমি পদক্ষেপ নেব। এবং অবশ্যই আমি বলে যদি একদিকে তোর শুনেছি যেরকম মারা গেছে সে কৃতকার্য, আরেকদিকে তোকে চোখের জল মুছে নিজের এক্সাম দিতে হবে এবং ফেস করতে হবে জীবনের পরবর্তী অধ্যায়, থেমে থাকা যাবে না, এটা মা বলেছিল। এবং অবশ্যই তো ঠিক সেরকমই এই যে আজকে এক্সামটা, এটা আমি কেন বললাম প্রসঙ্গটা, ঠিক সেরকমই এই এক্সামটা যে ক্যান্সেল হয়ে গেল, এটা এরকম। তো আমি এক্সাম দেওয়ার আগে আমি বলেছিলাম যে অ্যাডমিট কার্ড 2 কপি নেওয়ার কথা, কেউ চায় না আমার অ্যাডমিট কার্ড ছিঁড়ে যাক, ভিজে যাক, কিন্তু ওটা অ্যাডভান্স থাকতে কোনো ক্ষতি নেই। যখনই দেখেছি আমরা কোনো ব্লু ব্ল্যাক পেনের উল্লেখ ছিল না এবং বলা ছিল না যে পেন ওনারা দেবেন কোনোভাবেই, কিন্তু বলা ছিল না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে গিয়েছি পেন, সে লাগলে ব্যবহার করবো, না লাগলে, কিন্তু যদি পেন নিয়েই না যাই তাহলে তো ওখানে গিয়ে হা করে ঘুরে বেড়াবো না পরীক্ষার সময় যে পেন আনিনি, এখন কোথায় দোকান খোঁজো, পেন কিনতে হবে, ওটা আর এক হয়রানি হতে হবে। তো সেইটাই হচ্ছে বিষয় যে এক্সাম যখন ক্যান্সেল হয়ে গেছে, এখন আমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রী বা কিছু সংখ্যক লোকজন ওটাতেই পড়ে থাকবে, কিছু সংখ্যক থাকবে যারা একটু বেরিয়ে আসতে সময় নেবে, কিছু সংখ্যক থাকবে যে চট করে বেরিয়ে আসবে। কীরকম যে হয়ে যাদের এটাই জীবনের ধ্যান জ্ঞান লক্ষ্য যে আমাকে এক্সাম ক্র্যাক করতেই হবে, চলে গেছে তো চলে গেছে, বলে তো দিয়েছে পরীক্ষা আবার হবে, সেটা 1 সপ্তাহে হবে না, 15 দিনে হবে না, 1 মাসে হবে, সেটা তো জানতেই পারবো আমরা নোটিশের মাধ্যমে। এক্সাম যখন হবে আমাদের হাতে কী আছে? পড়াশুনো করা। এক্সাম যখন হবে এই ইউটিউবের যত ভালো আমার ভিডিওটাও আমি বলবো যাদের কাছে পৌঁছেছে, একবার দেখে নিয়ে আর দেখতে আসবেন না যদি আপনি হয়ে থাকেন NTUGC নেটের এক্সামের আপকামিং এক্সামের ক্যান্ডিডেট। আর দেখার কোনো দরকার নেই। আর বা অন্য ভিডিও দেখে নিয়েছেন, বুঝে গেছেন, আমার ভিডিও দেখার দরকার নেই। আপনারা এক কাজ করুন, যারা চান যে এই পরীক্ষায় আমার ধ্যান জ্ঞান স্বপ্ন, ফুল আবারও প্রিপারেশন শুরু করে দিন। যে পরীক্ষা দিয়েছেন, কোয়েশ্চেন পেপার আপনাদের হাতে, আমি এই কথাগুলো আপনাদের সাথে সাথে নিজেও ফলো করব যে কোয়েশ্চেন পেয়ে গেছি, কোন জায়গায় আমার ল্যাক ছিল, কোন পারফরমেন্সটা আমার ঠিক হয়নি, কোন এরিয়াটা আমার পড়া হয়নি, সেটাকে আবার তুলে ধরা, আবার নেওয়া, আবার প্র্যাকটিস করতে শুরু করা। যে ভগবান অবশ্যই ব্লেসিং ইন ডিসগাইজ, মানে আমরা কেউ জানি না কখন উনি উপর থেকে কী চাইছেন, আমরা কেউই জানি না, কখন কী হবে আমরা কেউ জানি না। কিন্তু এক্সাম হলো, কোয়েশ্চেন পেপার হাতে এলো, এক্সাম ক্যান্সেল হলো এবং আগামীতে এক্সাম হবে, সেটা আমি বলছি, সেটা কেউ কোনো ইনস্টিটিউশন বলেনি, কোনো রকম কোনো অফিসিয়ালি কেউ বলেনি। 15 দিনের মাথায় এক্সাম হতে পারে, 1 মাসের মাথায় হতে পারে, কিন্তু এক্সাম হবে, এটা তো বলেছে। এখন আপনাদের কাজ হবে, আমার কাজ হবে যে আমরা কোয়েশ্চেনটাকে নিই, কোন জায়গাটায় ল্যাক থেকে গেছে সেগুলোকে ধরে আবার পড়া, চট করে সেই ট্রমা থেকে বেরিয়ে এসে পড়া এবং এগিয়ে যাওয়া, এবং আগামীতে যেদিনই এক্সাম হোক এবার যা পারফরমেন্স হয়েছে তার থেকেও 10 গুণ বেটার বেস্ট ওয়েতে পারফর্ম করে আসা। এবং অবশ্যই এবার বাড়ির কাছে সেন্টারে যাওয়াটাই বেস্ট হবে, আর অন্য হওয়ার দরকার নেই। আমি আর অ্যাটলিস্ট এই মুহূর্তে আর কলকাতা যেতে চাই না। অবশ্যই যেতে হবে, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স নেওয়া খুব দরকার ছিল। কারণ আমি যদি কোনো একটা CSCর ইন্টারভিউ বা কোনো একটা জবের ইন্টারভিউ দিতে গিয়ে এরকম একটা ফেস করতাম, তাহলে তো ওটা একটা জবের ব্যাপার ছিল না। এটাও একটা, যতটা এই এক্সামটা ইম্পর্টেন্ট, ইকুয়ালি অ্যাজ ইট ইজ ওটাও ইম্পর্টেন্ট, এই নেট এক্সামের মতোই ওটাও খুবই ইম্পর্টেন্ট যে কোনো একটা ইন্টারভিউ ক্র্যাক করে চাকরি পাওয়া, সেটা এখন কোনো গেস্ট টিচার হোক বা কোনো পার্মানেন্ট টিচার হোক বা কোনো একটা ইনস্টিটিউশন বা কোনো একটা সেক্টর বা কিছু একটাতে কাজ করা হোক, তাই না? তো সেক্ষেত্রে আমাকে ইন্টারভিউ দিতে ওখানে যেতে হবে। সাপোজ ওই তো আবারও আমি মালদার কথাটা বলবো, যখন আমি মালদায় পড়তাম, আমি আমার মায়ের সঙ্গে রাত 12টায় ফোন ধরতাম, ভোর 4টে বেজে যেত। আশেপাশে কেউ শুনলে ভাবতে পারে বয়ফ্রেন্ড, নাথিং লাইক দ্যাট, সেরকম কোনোদিনই কিছু ছিল না, এখন নেই, আর ইন ফিউচারও হবে না। যা হবে একবারে, যার সঙ্গে হবে একবারে বিয়ের পিড়িতেই কথা হবে। তো বিষয় হচ্ছে যে কি বলে কি
মা বলেছিল যদি তোর বাবার এই মুহূর্তে কিছু হয়ে যায় বা আমার কিছু হয়ে যায় তুই কী করবি, পড়াশোনা থামিয়ে দিবি, কোর্সটা কমপ্লিট না করে চলে আসবি, না কী করবি। ঠিক সেরকমই এই যে আমি কলকাতা গিয়ে দেখে এলাম, এখন ভবিষ্যতে যখন আমি কোনো সিএসসির ইন্টারভিউ বলুন বা কোনো জব ইন্টারভিউ বলুন বা একটা পিএইচডি ইন্টারভিউ বলুন বা আমার পড়াশোনা রিলেটেড যে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হোক, আমাকে যদি যেতে হয় সেই মুহূর্তে যদি আমার পাশে আমার বাবা না থাকে, আমার পাশে যদি সেরকম সাপোর্ট, বাবা হয়তো থেকেও কোনো কারণে অসুস্থ হয়ে আছে, মা হয়তো যেতে পারছে না, তখন আমাকে একাকে কোনো না কোনোভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। তো এই যে আমি দেখে এলাম, একটা এক্সপিরিয়েন্স নিয়ে এলাম, এখন আমি একা না গেলেও মানে মনে করুন আমি একটা বেসিক আইডিয়া তো পেয়ে গেলাম, নেক্সট টাইম আমাকে এর থেকে আরও অনেক বেশি কিছু ফেস করতে হবে, আরও অনেক বেশি সিচুয়েশন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং সেটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে এবং পারফর্ম করে আসতে হবে ভালোভাবে, তাই না? তো সেটা তো জীবনের বিষয়। একবার সিএসসি ইন্টারভিউ চলে গেলে পরে 2 বছর পরে আসবে না, 5 বছর পরে আসবে, আমরা কেউ জানি না। তো সেখানে তো সেই এক্সামটা দিতে গিয়েও আমাকে সেরকম ঠান্ডা পরিবেশ পরিস্থিতি যেতে হবে এবং করতে হবে, তারপর তো আমাকে আসতে হবে, তাই না? তো এটাও কিন্তু একটা মানে দরকার। তো মালদাতে আমি যখন থাকতাম, আমার মা এরম হয়েছে, একজন আমাকে এরমভাবে বলেছে, তো মা বলেছে না কোনো কিচ্ছু বলবি না, এইভাবে মানে এই যে প্রত্যেকটা মুহূর্তে আমার মানে এইভাবে, আমি খুব বলছি না যে আমি একদম সবার বাবা মাই বেস্ট, সবার বাবা মাই বাবা সন্তানকে বেস্ট শিক্ষাটাই দেন, কিন্তু তারপরেও মনে হয় কোথাও না কোথাও খামতি থেকে যায়, তাই জন্যই হয়তো ছেলেমেয়েরা সুইসাইড করে, তার জন্যই হয়তো ছেলেমেয়েরা ষড়যন্ত্র শিকার হয়, তার জন্যই হয়তো ছেলেমেয়েরা মানুষের দ্বারা মার্ডার হয়, তার জন্যই হয়তো ছেলেমেয়েরা মানে কোনো না কোনোভাবে কিছু না কিছু নিজে থেকে হোক বা মানুষের দ্বারা হোক হয়ে যায়। তো এই বিষয়গুলো সতর্ক থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো সবসময় আমার মা সেগুলো সবসময় বলে যায়, মায়ের সঙ্গে 12টা থেকে ভোর 4টে অবধি কথা হতো, মানে মানে প্রেমিক প্রেমিকা যেরকম আর কি কথা বলে সেরকম আমার মায়ের সঙ্গে আমার কথা চলে যে কীভাবে চলবি, কীভাবে না চলবি, এই বিষয়টা এরকম হয়েছে, কীভাবে হ্যান্ডেল করবি, নীরব থেকে কীভাবে সেটাকে ফেস করবি। তো এই রকম বিষয়গুলো, কারণ নয়তো পরে ছেলে মেয়ে যেই হোক বাইরে পড়াশোনা করতে যাক, যে জেন্ডারের লোকজন হোক না কেন, বাইরে পড়াশোনা করতে যাক বা বাইরে কোনো দরকারি কাজে যাক, কেউ জানে না কে পিছনে কীভাবে কী ষড়যন্ত্র করছে বা কীভাবে কোন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে বা কী হতে পারে না হতে পারে। তো সেই জন্য এবং আমি আরও একটা কথা এখানে বলছি, আমি যখন শিলিগুড়িতে এক্সাম দিতে গিয়েছি, হোটেলে বাবার সঙ্গে ছিলাম, আমি আর বাবা ম্যাক্সিমাম কিছু করি যখন বীরভূমে, মালদা, বীরভূম, বর্ধমান, ইভেন কলকাতা, মানে এই যে গিয়ে এলাম, আমরা কোনো দিনই আমরা কোনো হোটেল বুক করিনি, কারণ হচ্ছে প্ল্যাটফর্মেই ছিলাম, ওখানে পুলিশ থাকে, ওখানে সিসিটিভি ফুটেজ থাকে, ওখানে বাথরুম থাকে, ওখানে গার্ড থাকে, আমরা টাকার জন্য বলবো না কোনো দিনই আমরা বাইরের কোনো হোটেল, যে জায়গায় আমরা চিনি না সেখানে আমরা হোটেল ঠিক করতে যাই না, কারণ হচ্ছে যদি ওই যে একটা অফিসিয়াল কোনো কাজের জন্য কোনো সার্টিফিকেট নিতে গিয়েছি বা কোনো একটা দরকারে গিয়েছি, কোনো একটা অ্যাডমিশন আছে, তো আমরা ওই কী করি রাত্রে পৌঁছে যাই, তো রাত্র কোনোভাবে প্ল্যাটফর্মে কাটিয়ে দিই, তাতে কে কীভাবে আমাদের যায় আসে না, কিন্তু ওখানে লোক সবসময় থেকে পুলিশ মাঝখানে চেক করতে আসে থাকে, তো আমরা ওখানেই থাকি, পরের দিন সকাল হলে ওখান থেকে বেরিয়ে আমরা যেখানে আমাদের কাজ সেখানে যাই। আর কি বলে হচ্ছে শিলিগুড়িতে আমি হোটেলে ছিলাম এর আগে যখন নেট এক্সাম দিতাম, তো দুবার আমার এক্সপিরিয়েন্স ছিল, পাশের রুমে যারা থাকতো মানে সিগারেট, মদের গন্ধ এগুলো আমি পেতাম। তো এই যে মেয়ে মানুষ একা গিয়ে যে কোনো জায়গাতেই একা গিয়ে একটা হোটেলে থাকা খুবই রিস্কি ব্যাপার। আমি বাবার সঙ্গে গিয়ে মানে যে কয়েকবারই ছিলাম পরীক্ষার জন্য, অবশ্যই পাশ থেকে সিগারেট, মদের গন্ধ পেতাম, কারণ একটা মেয়ে মানুষ বা বান্ধবীর সঙ্গে গিয়েও না রিস্ক হয়ে যায়, সেটা তো আমার বাড়ি থেকে কোনো মতে অ্যালাউ করে না যে একা যাওয়া বা কারোর সঙ্গে, ছেলে বন্ধু মেয়ে বন্ধুর সাথে কোথাও, মানে এখান থেকে যদি দিনাটা আমার 20 মিনিটের ডিস্টেন্স, এখান থেকে যদি 15-20 মিনিটের ডিস্টেন্সও, সেটাও আমার বাবা মা অ্যালাউ করে না, আর আমিও আর পছন্দ করি না, কারণ এইভাবেই মানুষ হতে হতে খারাপ লাগতে পারে, কিন্তু না এমনি দেখা হলে, পরিচিত লোক হলে কথা বলবে, ওখানে একা থাকো বাবা মায়ের সঙ্গে থাকো ঠিক আছে, কিন্তু কারোর সঙ্গে দলবল বেঁধে কোথাও যাওয়া একদমই পছন্দ করে না, অ্যালাউ করে না, আর সেভাবেই আমরা চলে আসছি। তো আমরা কোনো হোটেলে মানে অপরিচিত, যেমন শিলিগুড়িটা যেতে আসতে পরিচিত হয়ে গেছে অনেকটা, মানে চিনি রাস্তাঘাটগুলো, মানে যেটুকু দরকার সেটুকু আর কি। তো সেখানে আমরা কীভাবে হোটেলে থেকেছি, পাশ থেকে বন্ধ পেয়েছি, কারণ একাই কি আর মেয়ে মানুষ খুবই রিস্ক হয়ে যায়, যে এমনিতেই মেয়ে মানুষ, তার উপর ছেলে, তার উপর মানে এই যে যারা নেশা করে তাদের রাত্রিবেলা একটা অন্যরকমেরই একটা ভাবমূর্তি, অন্যরকম, কেউ জানে না যে কী করে বসবে বা কী হতে পারে, তো খুবই রিস্ক হয়ে যায় এই জায়গাগুলো। সেক্ষেত্রে আমরা এই অবধি আমি করে দিই। তবে হ্যাঁ, শিয়ালদা যখন ফিরছি, আরও যখন অন্যান্য আমাদের পাশে যখন রিজার্ভেশনে ছিলেন অন্যান্যরা বললো নেক্সট টাইম যখন আসবে শিয়ালদাতেই প্রথমে নামবে, ওখান থেকে সাদা যে পোশাক পরা পুলিশগুলো আছে সেগুলো ওনাদেরকে জিজ্ঞেস করে কি বলে মানে ভালো কি আছে না আছে জিজ্ঞেস করে হোটেল নিয়ে থেকে। তো বাবা বললো তুই একা, এখনও তো মানে মেয়ে মানুষ একা গিয়ে ওইভাবে হোটেলে থাকার, অপরিচিত দেখলে অন্য কোনো বলে তুমি একা মেয়ে মানুষ, অন্য কোনো লোকও লাগিয়ে দিতে পারে, লোকাল লোক মানে কোনো একটা ড্রাইভার বা কাউকে বললে ওরা অন্য লোকও লাগিয়ে দিতে পারে পিছনে, তাই না? তো পুলিশ, আমার মা তো এটাও বলে রক্ষক ভক্ষক, তো পুলিশও না, যেখানেই তুমি যাও আগে নিজের একটা স্বতন্ত্র, নিজের সেফটি আগে নিজের সেফটি নিজে রেখে তারপর গোটা দুনিয়া, আইন কানুন, অন্য মানুষ সব কিছু, আগে নিজের সেফটি নিজে না রাখলে কেউ রাখবে না, কেউ তোমাকে ভাববে না। তো সেক্ষেত্রে সবার আগে নিজের সেফটি নিজে রাখা, এটাই হচ্ছে মেইন কথা।
তো এই যে এক্সামটা ক্যান্সেল হয়ে গেল, আমার মা তো এটাও বলছিল যে এখানে ওনারা যদি এক্সামটা আগে ক্যান্সেল করে দিত তাহলে হয়তো এই যে টাকা পয়সাগুলো, টাকা পয়সা কি, টাকা ওনারা চাইলে তো এক্সাম নিয়ে ক্যান্সেল করুক আর এক্সাম নেওয়ার আগে ক্যান্সেল করুক, টাকা পয়সা তো গেল, ফর্ম ফিলিংয়ের গেছে, এই যে পরিশ্রম করে সবাই এক্সাম দিতে গিয়েছে, কারো 2000 খরচা হয়েছে, কারো 5000, কারো 10,000, যে তো গেছে না, ওনারা তো কেউ দেবে না। আর আজকে যে এই পরিস্থিতিগুলোর সম্মুখীন আমরা হয়েছি, প্রত্যেকের বাড়িতে কি পরিস্থিতি আছে কি না আছে সেটা সম্পূর্ণ যার সঙ্গে হচ্ছে সেই বুঝতে পারছে, কে দায় নেবে। আজকে যদি আমরাই 3জন গিয়েছি, আমাদের যদি কিছু হয়ে যেত আমাদেরকেই ফেস করতে হতো এসে, তাই না? কে এসে কি এর দায়ভার নিত? কেউই নিত না, নিজেকেই ফেস করতে হতো। ভালো হোক মন্দ হোক সেটা সবটাই, ভালোটা হলেও আমরা ভোগ করবো, খারাপটা হলেও আমরা ভোগ করবো। তো এগুলো কথা বলার পিছনে কারণ ছিল, কারণ এরকম অনেক ছেলে মেয়ে আছেন। তো গত আবার আমরা দেখেছি যখন নেট এক্সাম হয়েছে যে এই 73 পয়েন্ট সামথিং অ্যাপিয়ার করেছিলেন, এইবার কিন্তু 81% ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে, যদিও এক্সাম ক্যান্সেল হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে অবশ্যই পিএইচডিটা একটা কারণ, যে প্রসেসটা অলরেডি ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে, এই কারণটার জন্য স্টুডেন্ট বা ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে গেছে, ভবিষ্যতে কিন্তু আরও বাড়বে। এবং আমি নিজে বলছি, আমি যখন 16 সালে মালদা থেকে মানে 18তে এমএ কমপ্লিট করেছি, 19-এ যখন আমি আমার কুচবিহার ডিস্ট্রিক্টেই ভাড়া ছিলাম, তখন আমি দেখেছি সে বিশেষ কেউকে আমার নজরে পড়েনি যারা আর কি এমএ রানিং অবস্থায় এই নেট এক্সাম দিতে যায়নি। এখন কিন্তু আমি যে গেলাম এক্সাম দিতে, একজন ক্যান্ডিডেট পেয়েছি, তার গার্জেন আমার সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করলেন। তো ওনার মেয়েও কিন্তু রানিং স্টুডেন্ট এমএ লাস্ট সেমিস্টার এক্সাম দিতে গেছে, এবং এরকম প্রচুর আছে এমএ রানিং ফার্স্ট সেমিস্টার থেকেই হয়তো এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, অভিজ্ঞতা অর্জন করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য এক্সামটা দিতে যাচ্ছে। তো ক্যান্ডিডেট কিন্তু আরও 10 গুণ হারে বাড়বে, আরও কম্পিটিশন বাড়বে, আরও গ্রামের ছেলে মেয়ে বলুন বা শহরের বলুন, যেই বলুন যারাই বলুন, আরও কিন্তু এই লাইনে আসবে। আর যেখানে অবশ্যই বিভিন্ন এক্সামগুলো আমরা যেগুলো চাকরির জন্য এসএসসি বলুন বা যে কোনো কিছু বলুন সেগুলোকে ঠিকমতো দেখছি না, তো অটোমেটিক্যালি এই যে এই লেভেলে এই সিএসসি লেভেলে ক্যান্ডিডেটদের একটা আশার প্রবণতাও কিন্তু বেড়ে গেছে, এবং আরও ভবিষ্যতে বেড়ে যাবে, এবং পিএইচডিও তার জন্য একটা মূল কারণ। তো ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে, অবশ্যই সবাই এখন সজাগ হচ্ছে, অ্যালার্ট হচ্ছে, সবার হাতে এখন মোবাইল, সবাই এখন নিজের জীবন এবং নিজের পরিস্থিতি সম্পর্কে সচেতন হচ্ছে, খুবই ভালো বিষয়। কম্পিটিশনও বাড়ছে, ঠিক আছে। আর বিষয় হচ্ছে যে এক্সাম যা হবার সেটা তো হয়েই গেল ক্যান্সেল, এখন কিছু করার নেই। আর আমি এখন বলছি, আমি যে নিজেকে আমি থ্যাঙ্কস বলছি একদিকে, আর একদিকে নিজের গালে নিজেকেই মনে হচ্ছে সপাটে দুটো বসিয়ে দিই। কারণ হচ্ছে যে লিটারারি মুভমেন্ট নিয়ে আমি যে আলোচনা করেছি, লিটারারি মুভমেন্ট থেকে একটা না দুটো না মিনিমাম 4-5টা প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে গিয়ে এই প্রশ্নগুলো না মানে ক্রোনোলজি বেসড এসেছে, ঠিক আছে, কয়েকটা কিন্তু আমি ঠিক বুঝতে পারি, কারণ মানে এই প্রশ্ন সেটটা দেখে আমার যেটা মনে হয়েছে যে এটা কিন্তু খুব একটা কি বলুন তো, এটা হলো ইয়ে বেসড, মানে হচ্ছে মেমোরি বেসড, জাস্ট মানে মাগিং, ক্র্যামিং, মানে হচ্ছে রেক্টাফিকেশন, মানে যত পড়ে মুখস্থ করা যায় আর গিয়ে করা যায়। অবশ্যই কতগুলো ডেট অফ বার্থ অনুযায়ী দিয়েছে, সেটা পিরিয়ড অনুযায়ী মনে রাখতে হবে সেরকমভাবে। 50% আমার কাছে পেপার 2 বলে নিচ্ছি আগে, ইংলিশ লিটারেচার 50% ইজি লেগেছে, ইজি, আর 50% মডারেট, মানে আমি বলতে পারি যে কোয়েশ্চেন মডারেট ছিল লেভেল। তো কিছু প্রশ্ন একদম বেসিক ছিল যেগুলো খুবই মানে আমরা পড়েছি জন্য আমরা এক্সামটা দিয়েছি, এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে ইজি, কিন্তু যারা এই নতুন দিচ্ছে তাদের কাছে এটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আর হচ্ছে পেপার 1-এর কথা বলি, পেপার 1-এর ক্ষেত্রে আমি হয়তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে লাস্ট একটু কম দেখে গিয়েছি, মানে রিডিং কম্প্রিহেনশনটা ইজি ছিল। আর যেহেতু প্রথমে ডেটা এরকমভাবেই ওনারা প্রশ্ন সেট করেন, সেটা অনলাইন এক্সাম হোক আর অফলাইন এক্সাম হোক, প্রথমে ডিআই হোক বা কম্প্রিহেনশন এমন একটা কিছু দিয়ে রাখবে, মাথা ঘেটে ঘ করে দেবে, এবং প্রথম কয়েকটা প্রশ্ন এমনই ডিফিকাল্ট রাখে যাতে আমাদের কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায় এবং লোকজন কম পাস করে, কিন্তু না, প্রশ্ন স্কিপ করে আমাদের পরবর্তীতে যাওয়া উচিত। আর অবশ্যই যখন প্রশ্ন আমাদের এরকম হাতে থাকে খুবই হেল্প হয়ে যায়। তো কী হয়েছে, আমি কি করেছি, প্রথমে অবশ্যই আমি ডেটা ইন্টারপ্রিটেশন দেখেই বুঝেছি এত পার্সেন্টেজ, ওরে বাবা এটা করা যাবে না, এটাকে ছেড়ে দিয়েছি। পরে কয়েকটা প্রশ্ন পড়ছিলাম, একটু অসুবিধা হচ্ছিলো, পর নেক্সট আমি অন্য জায়গায় চলে গিয়েছি। তো পেপার 1-এ আমার পারফরমেন্স 50% মোটামুটি ছিল, খুব হাইফাই আমি বলতে পারবো না। আর পেপার 2-তে আমি অবশ্যই 50% আমার কাছে খুবই ইজি লেগেছে, আর 50%-এর মধ্যে একটা লেগেছে যে হ্যাঁ কিছু জানি না, কিছু গেস ওয়ার্ক করেছি এরকম। তো প্রশ্ন তো বলবো যে মেমোরি বেসড বেশি ছিল, মনে রাখার মতো বেশি ছিল। আর হচ্ছে আমি লিটারি মুভমেন্ট নিয়ে প্রশ্ন করেছি, লিটারি মুভমেন্ট নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল। তারপর হচ্ছে আরও আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো নিয়ে আরও কিছু বাকি আছে। তো লিটারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমেরও খুব সুন্দর সুন্দর প্রশ্ন ছিল, ম্যাচিংগুলো খুব দারুণ ছিল, ম্যাচিংগুলো খুব ভালো ছিল, এবং ইয়ে
প্রসোডি রিলেটেডও একটা প্রশ্ন এসেছিল সেটা। আর হচ্ছে হ্যাঁ, একটা লিটারেচার রিভিউ নিয়ে বাংলাতে আমার একটা ডিটেলস ভিডিও ছিল 25-30 মিনিটের, সেটা দেখলে লিটারেচার রিভিউ রিলেটেড একটা মানে আমি অবশ্যই সেই বিষয়গুলো ইন ডিটেলস বলেছি। আর তবে এবার আমি চেষ্টা করবো খুবই বাংলায় বলে দিতে, এবার থেকে চেষ্টা করবো বাংলার সঙ্গে কিছু ইংলিশ টার্ম বলার, কিন্তু আলটিমেটলি কোয়েশ্চেনটা তো থাকছে ইংলিশ অ্যান্ড হিন্দিতে, তাই না, দুটোতেই কম্বাইন করে থাকছে প্রশ্ন। তো ইংলিশের ওয়ার্ডগুলো না বললে হিস্ট্রি বলুন, পলিটিক্যাল সায়েন্স বলুন, পেপার ওয়ানের ক্ষেত্রে বলছি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স হোক, সোশিওলজি, এডুকেশন, যে সাবজেক্টই হোক, বাংলা, ভূগোল, যে সাবজেক্টেরই হোক না কেন ছাত্রছাত্রী, আর ভূগোলটা হুট করে বলে দিলাম, ভূগোলও আবার কোনো ক্ষেত্রে সায়েন্সের মধ্যে পড়ে, কোনো ক্ষেত্রে আর্টসের মধ্যে পড়ে, এটার একটা ব্যাপার আছে, সেটা নিয়ে আমি এখন বিতর্কে যাচ্ছি না, বা সেটা নিয়ে এখন কিছু বলছি না। তো বিষয় হচ্ছে যে এরপরে আমি পেপার ওয়ানের ক্ষেত্রে কি ইংলিশে তো যেগুলো টার্ম ছিল তো বুঝতেই পারি, পেপার ওয়ানের ক্ষেত্রে বাংলার সাথে সাথে ইংরেজি টার্মগুলো বেশি করে বলার চেষ্টা করবো, কারণ আলটিমেটলি এক্সামে আমাদের ইংরেজি ওয়ার্ড দেখেই প্রশ্নটাকে আইডেন্টিফাই করতে হয়, তাই না। তো সেক্ষেত্রে পেপার ওয়ান তো শুধু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট না, আরও অনেক স্টুডেন্ট, অনেক 83 সাবজেক্ট টোটাল নেট এক্সামে বসে, টোটাল 83টা সাবজেক্ট, 82-83টা সাবজেক্ট, তার মধ্যে একটা ইংরেজি বাদ দিলে আরও 81টা সাবজেক্ট। তো তার মধ্যে সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের এইদিকেই দেখি অনেকগুলো সাবজেক্ট আছে আর্টস ডিপার্টমেন্টের, তো সেক্ষেত্রে কিন্তু ইংলিশ টার্মগুলোকে আমি এখন বেশি করে বলার চেষ্টা করব। আর হচ্ছে পেপার ওয়ান পেপার টু দুটোই আমি বলতে পারি কোয়েশ্চেন মডারেট লেভেল ছিল, মডারেট, কারোর কাছে খুব ইজি লেগেছে, যাদের প্রিপারেশন দুর্দান্ত ছিল, এটাকে বলতে পারি আমি ইজি টু মডারেট লেভেল, নট ডিফিকাল্ট, মডারেট টাইপের, মানে সোজা কঠিন মিলেমিশে ছিল, তাই দুটোকে মিলে মডারেট বলতে পারি। আর হচ্ছে যে খুব ডিফিকাল্ট নয়, খুব ইজিও নয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর এত কিছু যে আমি আমার শেয়ার করলাম ব্যক্তিগত, কারণ আমার মতো কোনো মেয়ে, কোনো ছেলে, কোনো ভাই বোন অবশ্যই এখন ভবিষ্যতে এগুলো ফেস করবে, কারণ এক একজনের জীবনে কারোর আগে হয়, কারোর পরে হয়। তো এইখান থেকে যদি শুনে কারোর কিছু একটা হেল্প হয়, সেটাও অনেকটা আর কি আমার এই ভিডিও বানানোটা কষ্টটা সার্থক হবে। তো হচ্ছে আর আমি মন খুলেই বললাম, বা নিজের ব্যবহারের মধ্যে ভালো ত্রুটিটাও তুলে ধরলাম, অন্যেরটাও কি হয়েছে না হয়েছে সেটাও তুলে ধরলাম, কেউকে দোষারোপ করলাম না, এগুলো ঘটেছে, এগুলোকে ওভারকাম করে এই অবধি আমরা এসে দাঁড়িয়েছি। এবং অবশ্যই আমি আর কয়েকটা কথা বলবো, দুটো জিনিস এখন ঘোষণা করব, এক তো পড়াশোনা রিলেটেড পরবর্তীতে আমার পদক্ষেপ কি হচ্ছে, আর দ্বিতীয়ত আমি নিজের বাস্তব জীবন নিয়ে কিভাবে, দুটোই আমি বলে দিচ্ছি। হচ্ছে নেক্সট টাইম আমরা এখানে অবশ্যই নেট এক্সাম আবার হচ্ছে, এনটিইউজিসি নেট যেটা আবার রি এক্সাম হবে সেটা, এবং ডিসেম্বর অ্যাটেম্পট, এবং ফেব্রুয়ারিতে আছে গেট এক্সাম, এবং ডিসেম্বরে হতে পারে, ডিসেম্বর বা জানুয়ারিতে হতে পারে ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম। সবগুলো এক্সামের এমনভাবে প্রিপারেশন নেবে, এমনভাবে ভিডিও আসবে, সব থাকবে এক্সাম পয়েন্টেড, এবং আমি টেকনিক্যাল জিনিসগুলো শেখার চেষ্টা করছি এবং আপনাদের সামনে আরও ভালোভাবে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে অবশ্যই যা এখানে তুলে ধরা হবে, পড়ানো হবে, অবশ্যই যেন কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প হয়। আর হ্যাঁ, প্রশ্ন এসেছে মনে রাখার মতো, কনসেপচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ কোয়েশ্চেন্স কিন্তু নয়, এগুলো রাটাফিকেশন, মানে মনে রাখার মতো বেশি প্রশ্ন এসেছে, আপনার মেমোরিতে কতটা ধরে থাকে সেটা কিন্তু বেশি, তো যত রিভাইজ করা যাবে তত মনে থাকবে। এরপরের ভিডিও থাকবে পেপার ওয়ান হোক বা পেপার টু হোক, সেটা নেট, সেট, গেট অ্যান্ড রিড নেট এক্সাম, যাই হোক সব যেভাবেই উপস্থাপন করি না কেন, আমি দুটো পেপার মিলেই সব টপিক বিস্তারিত সেখানে থাম্বনেইল টাইটেল দেখে বুঝতে পারবেন, ডিটেলস থাকবে, এবং টেকনিক্যাল ইস্যুর সঙ্গে আসার চেষ্টা করছি এবং আরও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি যেন বিষয়গুলো ক্লিয়ার হয় আমার সঙ্গে আপনাদের, আপনাদের সঙ্গে আমার। এবং নেক্সট হচ্ছে আমি আরেকটা বলে দিচ্ছি, আমি জীবনে যখন জন্ম যখন হয়েইছে, মানুষ রূপে যখন এসেই গেছি, তো এটাই তো একটা, জীবনটাই একটা পুরো সংগ্রাম, জীবনটাই একটা লড়াই। জীবনকে কমপ্লিকেটেড বা জীবনকে খারাপ আমরা বানাই হাতে ধরে, মানুষই এটাকে সুন্দর বানায়, তার ভালো সুন্দর মানসিকতা দ্বারা, সুন্দর ধৈর্য দ্বারা, আর এটাকে মানুষই আবার খারাপভাবে তৈরি করে নিজের শর্ট টেম্পার, বিভিন্ন ধরনের রাফ মুড, বিভিন্ন ধরনের নেগেটিভিটি দিয়ে। তো বিষয় হচ্ছে যে অবশ্যই জীবনে সুখ দুঃখ মিলে, ভালো মন্দ মিলেমিশে, কিন্তু সুন্দর আমরাই বানাতে পারি আমাদের জীবনকে, খারাপ আমরাই বানাতে পারি আমাদের জীবনকে। তো আমি বলে দিচ্ছি একটা ঘোষণা, অবশ্যই আমি ইংলিশ লিটারেচার নিয়ে আছি, আমাকে অনেকে সাজেশন আমার পরিচিতির মধ্যে হোক বা যাই হোক, কারোর সাজেশনে আমি নিচ্ছি না, আমি আমার এই স্ট্রিম কোনোদিনই চেঞ্জ করছি না, এই কিছু যদি আমার করার হয় আমি এই সাবজেক্ট নিয়েই করবো, কিছু যদি নাও করার হয় আমি এই সাবজেক্ট নিয়ে করবো। তো হচ্ছে আমি দ্বিতীয়ত কারোর কথা শুনে কোনো স্ট্রিম চেঞ্জ করছি না, কোনো অন্য কোনো কিছুতেও আমি এখান থেকে সরে যাচ্ছি না, আমি যদি কিছু করার হয় আমি এখান থেকেই করে বের করব, আর হচ্ছে নিজেকে দাঁড় করানো হয় এর মাধ্যমেই করব, কে কী বলে বলুক, আমার নিজের উপর বিশ্বাস আছে। এবং আমাদের অনেক সময় হয় পরিস্থিতি আমাদের এমনভাবে, মানে আমরা এতটাই মানে
কোনায় চলে যাই বা কোণঠাসা হয়ে যাওয়া বলে আমাদের যে এক ভাষায়, যে কোণঠাসা হয়ে গিয়েছি, এ কোণঠাসা হয়ে যায়, তারপরেও সেই মুহূর্তেও নিজের উপর বিশ্বাস এবং আমি জানি আমার ভেতরে কী ক্যাপাবিলিটি আছে, আমার মধ্যে কী চেঞ্জেস আসছে বা আমি কী করতে পারি বা কী করতে পারি না, বাইরের লোক বা আত্মীয় স্বজন বা কেউ আমাকে বিশ্বাস করুক না করুক, আমি আমার উপর বিশ্বাস করি, এটাই সবথেকে বড় কথা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমি একটা রেসের বাইরে, মানে আমি একটা মানে হচ্ছে আমি এই জীবনে যখন আছি বেঁচে, তো আমি চাই বা না চাই এই লড়াইয়ে আমি আছি, মানে হচ্ছে গিয়ে আমি চাই বা না চাই এখানে লোক তোমাকে খোঁজাবে, মানুষ তোমাকে ভালো মন্দ বলবে, এগুলো স্বাভাবিক ব্যাপার, শুনতে হবে, সহ্য করতে পারো থাকো, না করতে মানে না করতে পারো মানুষ রাগ বের করে দেয়, আমি যেগুলো একদম মা পছন্দ করে না, মানে সহ্য করতে হবে, চুপচাপ থাকতে হবে, নিজে কাজ করতে হবে, অবশ্যই ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ এবং সঠিকটাকে তুলে ধরাও খুব দরকার। আর হচ্ছে আমি কোন রেসের মধ্যে নেই, মানে এরকম হয় আমাদের যত আমরা প্রত্যেকটা সময় মানুষ না শো অফ প্রদর্শন করতেই ব্যস্ত, মানে নিজের যে রিয়ালিটি, বাস্তবতা, সত্য তো বলতে মানুষ ভয় পায় বা বলতে চায় না, আর হচ্ছে দেখাতেই ব্যস্ত থাকে। আমি কাউকে বলছি না, কাউকে ইঙ্গিত করে বলছি না, কিন্তু এগুলো আমাদের জীবনে চারিদিকে ঘিরে আছে, চাইলেও আমরা এগুলোকে অস্বীকার করতে পারবো না। তো বিষয় হচ্ছে যে আমাদের না এরকম মানে সবসময় একটা কি বলবো দাবিয়ে রাখা হয়, মানে সুপিরিয়র ইনফিরিয়র, মানে এটা যেন ব্ল্যাক হোয়াইট, মানে যে সাদা চামড়া কালো চামড়া এরকম একটা লড়াই বেজে গেছে। কীরকম যে সুপিরিয়র ইনফিরিয়র কীরকম, মানে এটা আমি বলছি না কোনো প্লেস, কোনো জায়গা, কোনো মানুষ বা কোনো কাস্ট বা কোনো রিলিজিয়ন, কিচ্ছু নিয়ে বলছি না, কিন্তু এটা এরকম যে মানুষ হিসেবে মানুষ, সেটা নিজেদের হোক বাইরের হোক, বন্ধু বান্ধব, সবসময় মানুষজন তোমাকে কোথাও না কোথাও হীনমন্যতায় ছোটো দেখানোর করার চেষ্টা করে, মানে বা আমরা সমাজের চাপে নিজের মধ্যে সেটা যেন কোথাও না কোথাও চলে আসে অটোমেটিক্যালি, না চাইতেও। কীরকম যে আমি ওর থেকে দুটো কম জানি, আমি ওর থেকে দুটো, জীবনে 100টা বই পড়লাম কি না বড় কথা নয়, একটা বই পড়েছি, ভালোভাবে পড়েছি, সেটা ইম্পর্টেন্ট। আমার কোনো কম্পিটিশনে নামার দরকার নেই যে আমার এই 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 সেই আমি বলছি না কিন্তু যে আমার হয়তো কেউ এইভাবে নেবেন না যে আমার নেই জন্য আমি মানুষকে ডাউন করছি মরালি, বা যারা আছে তার সঙ্গে আমি হিংসে করছি, এরকম কোনো মেন্টালিটি নয়। আমার কাছে কথা হলো গিয়ে যে আমি ওই কম্পিটিশনেই নেই, আমি কতগুলো আমার কি বলো যে আমি কতগুলো বই পড়েছি, কতটা আমি রিচ, শব্দ ভাণ্ডার আমার কতগুলো আছে। একে তো আমরা ছোটোবেলা থেকে মা বাবার কাছে যেগুলো শিখছি সেগুলোই আমরা পড়াশুনোয় শিখছি, কিন্তু পড়াশুনো করেও কী লাভ, এত ডিগ্রি থেকেও কী লাভ, আমরা যখন একটা লোকের সঙ্গে সুন্দরভাবে শান্ত মস্তিষ্কে একটা উত্তরই দিতে পারছি না, একটা সহ্য করারই ক্ষমতা নেই, একটা কথাই বলতে পারছি না, তো আমার মনে হয় না সেক্ষেত্রে ওই পড়াশোনার বা ওই ডিগ্রির কোনো মূল্য আছে। যাকে সম্মান দেওয়ার তাকে সম্মান দিতে পারছি না, যেখানে আস্তে কথা বলা সেখানে আস্তে কথা বলতে পারছি না, যেখানে ধৈর্য ধরা সেখানে ধৈর্য ধরতে পারছি না, যেখানে ঠিক কথা বলা সেখানে উল্টো পাল্টা বলে দিচ্ছি। এই পেশেন্সগুলোই আমাদের মধ্যে যে নেই, সেখানে আমরা বলছি আমি এত ডিগ্রি পেয়েছি, আমার এই ডিগ্রি ওই ডিগ্রি, আমার মানে এরকম, আমার এত নলেজ অত নলেজ, সেগুলোর কোনো খাওয়া নেই আমার কাছে বা আমার ফ্যামিলি, আমার মায়ের আদর্শের কাছে বা আমাদের কাছে এই কোনো খাওয়া নেই। আলটিমেটলি মানুষের মানে আমরা যেগুলো ছোটোবেলা থেকে মায়ের কাছে যে শিক্ষাটা শিখে বড় হই, বাবার কাছে মায়ের কাছে, সেটাই আমরা স্কুলে গিয়ে পড়াশোনার মাধ্যমে ওগুলোই শিখি। পিএইচডি লেখা বা পিএইচডি যারা করছেন বা পরে রিসার্চ আমি ভবিষ্যতে করব, সেক্ষেত্রেও ওই আলটিমেটলি একটাই কিন্তু কথা, কর্ম ধর্ম, আর অবশ্যই যে মানুষ হিসেবে একটা ঠিকমতো এই যে গীতার বাণী, এই যে আমাদের, সেগুলো পুরোটাই আমাদের জীবনকে ঘিরেই, তাই না? তো হচ্ছে এই হলো বিষয়বস্তু। তো আমি এই কম্পিটিশনেই নেই যে আমি কতগুলো বই পড়েছি না পড়েছি, থাক, আমি জানি না, আমি খুবই সাধারণ মানুষ, আমি কিচ্ছু জানি না, আমি কারোর সঙ্গে কম্পিটিশনে যাচ্ছি না। এতদিন তো ছোটোবেলা থেকে এই যে আমরা পড়াশোনা করি, পরিবেশ মানে কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু সমাজ ব্যবস্থা এরকম হয়ে আসছে যে ফার্স্ট হতে হবে, এটা পেতে হবে, ওটা পেতে হবে, একাডেমিক এই ওই সেই, না হলে জীবন শেষ, এই যে তারপর রেজাল্ট খারাপ হলে সুইসাইড করে নিচ্ছে, মনের দিক থেকে ডাউন হয়ে যাচ্ছে। মানুষ হিসেবে প্রতিটা মুহূর্ত আমরা বাঁচতে পারছি না, মানুষ হিসেবে আমরা প্রতিটা মুহূর্তকে মানুষের মতো বাঁচতে পারছি না, এনজয় করতে পারছি না। মানে কোন এনজয় মানে এই নয় যে পার্টি করলাম হয়ে গেল, এনজয় মানে যে একটা ভালো সুন্দর একটা প্রকৃতির জিনিস হোক, বাড়িতে হোক, একটা দৃশ্য হোক, সেখান থেকে শেখার মতো ক্ষমতা নেই, সেখান থেকে শুধু খারাপ নেগেটিভিটিটাই চোখে পড়ছে, ভালো জিনিসটা নিতে গ্রহণ করতে পারছি না, তো কেমন কিসের মানুষ হলাম? তার জন্য আমি কোনো কম্পিটিশনে আমি নেই, আমি আউট অফ দিস কম্পিটিশন, যেখানে আর কি বলতে গেলে পুঁথিগত বিদ্যার যে কম্পিটিশন, কে কত পড়েছে, কার কত নলেজের ভাণ্ডার, নমস্কার, আমি ওই কম্পিটিশনের বাইরে, আমি ওই কম্পিটিশনে একদমই নেই। তো আর দ্বিতীয়ত হচ্ছে যে শুধু প্রথম ওইটা, দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা নিজে করছি সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস থেকে আমাদের শেখার থাকে প্রতি মুহূর্তে, যে আমার মধ্যে কি ফল্ট আছে,
আমার মধ্যে কি দোষ ত্রুটি আছে, আমার এ যাবৎ এই বয়স অবধি কোন কোন জিনিস শিখতে পেরেছি, কোন কোন জিনিস শিখতে পারিনি। দুটো জিনিস কাজের কম শিখলেও চলে, কিন্তু মেন্টালি টেম্পার, নিজের যে মানসিকতা, নিজের যে পেশেন্স, সেটাকে ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং সঠিক জায়গায় সঠিক কাজ করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া, এবং কোনো একটা দুর্ঘটনা না ঘটা নিজে হাতে, বা কোনো একটা দুর্ঘটনার শিকার না হওয়া, এবং ঠিক মতো থাকা, এই যে বিষয়বস্তুগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমি পড়াশুনোর সাথে সাথে যদি আরেকটা কিছু, মানে পড়াশুনোর সাথে, বা এটা আমার প্রথম প্রায়োরিটি, একজন মানুষ হিসেবে নিজের দোষ ত্রুটি নিজে অ্যানালিসিস করছি। রিসার্চ আমি নিজের সঙ্গে করছি এখন, ভবিষ্যতে আমি একাডেমিক্যালি রিসার্চ করব অবশ্যই, সে সময় লাগতে পারে কিন্তু আমি করব। এখন আমি নিজের সঙ্গে রিসার্চ করছি, নিজের মধ্যে দোষ ত্রুটিকে সংশোধন করার, নিজের বাড়িতে সেটা নিজের প্রতিটা পদক্ষেপ। ঘর থেকেই মানুষ বাইরে যায়, তো ঘরে যদি নিজে সবটা নিজেকে ঠিক করতে পারি, বাইরেটাও জগৎটাকে, মানে নিজে ভালো তো জগৎ ভালো, তো নিজেকে যদি নিজের থেকে আমরা সবটা ঠিক করতে পারি, বাইরেটাও আমরা ঠিক জিতে নিতে পারবো। তো এটাই আমার বলার। আমি এখানে বলছি কারণ অনেক অনেক ছোটো ভাই বোন অনেকেই দেখবেন এখান থেকে, তো আমি যেটা বলছি মানে আমি এটা মিন করছি। তো আমি এগুলো বলছি মানে আমি এখন আমার নিজের শুধু ইকোনমিক্যাল গ্রোথের দিকে নয়, আমি আমার একটা যে মানুষ, একটা সার্বিক সুস্থ মস্তিষ্কের মানুষ হতে গেলে যা যা দরকার, আমার নিজের মধ্যে ভুল ত্রুটি আমি বের করছি, স্বীকার করি সেটা, আমি সেটাকে শান্ত করার, সেটা শেখার। প্রতি মুহূর্তে আমি মাকে বলছি, মা আমার মধ্যে আরও কী খারাপ আছে ভালো আছে বলো, কারণ তুমি তো সারা জীবন থাকবে না, পরে তো আমাকে একাকে চলতে হবে, আমাকে আরও নিজেকে কীভাবে কী করলে আমি আরও ঠিকমতো থাকতে পারবো, কীভাবে কী করলে আমি ঠিকমতো চলতে পারবো, কীভাবে কী মতো করলে আমি আরও ভালোভাবে নিজেকে ধরে রাখতে পারবো, এগুলো আমি সবসময় মাকে বলি। মা শাসন করে, ভালোভাবে বলে, কখনো বকে বলে। এবং যতটা সময় আছে মা বাবার সঙ্গে কাটাচ্ছি, শেখার সব সময় চেষ্টা করছি। আর অবশ্যই পড়াশুনো, আমি কোনোদিনই ইংলিশ লিটারেচারকে ছাড়বো না, সেটা আমার ভাগ্যের দ্বারা হোক, বাবার ইচ্ছেতে হোক, আমার ইচ্ছেতে হোক, যেভাবেই আমার কাছে এসেছে। আমার যদি কিছু করার হয় আমি এই সাবজেক্টকে নিয়েই করবো, আর কিছু না করার হলেও এই সাবজেক্টকে নিয়েই করবো। আর অবশ্যই আমি ওই ধরনের কম্পিটিশনে নেই যেটা ছোটোবেলা থেকে আমরা কেউ চাইতে না চাইতে হোক, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হোক, আমরা এই কম্পিটিশনের শিকার হয়ে যাই যে আমাকেও হতে হবে। আমরা মাধ্যমিকের রেজাল্টের পর হীনমন্যতায় ভুগে যাই। মানে আমি ফার্স্ট আমার মাধ্যমিকের রেজাল্ট যেটা হওয়ার কথা ছিল, টিচাররা এক্সপেক্ট করেছিলেন, সেটা আমি অবশ্যই পাইনি। তার জন্য আমি অবশ্যই, ওইটা আমার প্রথম আর কি জীবনে প্রথম একটা আর কি শখ পাওয়া, এবং আমার মানে রোগা হয়ে যাওয়া চিন্তায়, মানে ওটা একটা অন্য লেভেলে ছিল, কিন্তু সেটা আমাকে কেউ দেয়নি ওই সময়, ওই পরিস্থিতি ওটা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন এই জায়গায় এসেছি, এখন আর আমার ওসবে আর কোনো শখ লাগে না, আর লাগবেও না, আর আমি লাগতে দেবও না। কারণ জীবনের গতি আলাদা, আর এগুলো আর একটা গতি, সব মিলিয়ে একসঙ্গে চললেও বিষয় আলাদা আলাদা আছে, আমাদেরকে বুঝতে হবে অবশ্যই। সাকসেস মানে শুধু এটা নয় যে পাশ করলাম, টপ হয়ে গেলাম। সাকসেস মানে এটা, আমি কাউকে কটাক্ষ করছি না, যারা ভালো তারা অবভিয়াসলি ভালো, যারা টপ করে, যারা করে অনেক পরিশ্রম করে, তাকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে আমি সম্মান করি, তাদের বাবা মাকে সবাইকে আমি রেসপেক্ট করি, তাদের অক্লান্ত পরিশ্রমের আমি মূল্য দিই, মন থেকে আমি তাদের শ্রদ্ধা করি এবং মানি। কিন্তু আমি এটা বলছি যে নিজের দৈনন্দিন জীবনে একটা ছোটো ছোটো প্রবলেমকে সলভ করা হলো সাকসেস। নিজের দৈনন্দিন জীবনে নিজের প্রত্যেকটা জিনিসকে ভুল ধরে ধরে শিখে এগিয়ে যাওয়ার নাম সাকসেস। তারপরে হচ্ছে টাকা পয়সা কম বেশি আমরা জীবনে সবাই উপার্জন করে নিতে পারবো, কিন্তু মানুষ হিসেবে মনুষ্যত্ব কী জিনিস, মানুষ হিসেবে কী করা উচিত না উচিত আমরা সেটাই কিন্তু জানি না। তো আমি কাউকে এখানে লেসন দিচ্ছি না, কিন্তু আমি এগুলো বলছি, আমি নিজে এগুলো ফলো করছি, এগুলোর উপর আমি হাঁটছি, চলছি, এবং নিজের রিয়েল লাইফে প্র্যাকটিস করছি। এটা হচ্ছে মেইন কথা। আর হচ্ছে যে 1 ঘন্টা 15 মিনিট পার হয়ে গেছে, অনেক কিছু বললাম। তো আর আজকে অনেক কিছু বলা হলো, লং ভিডিও। আমি জানি না এটা কখন গিয়ে পৌঁছবে, আমার মোবাইলে ইন্টারনেট কতটুকু আছে আমি সেটাও জানি না, আজকে যাবে না কালকে যাবে। কিন্তু যাই হোক, এই ভিডিওর পর যা কথা হবে, আলোচনা হবে, আপনাদের সঙ্গে সব পড়াশুনো নিয়েই হবে। আর অবশ্যই এরকম কোনো টপিক থাকলে আপনারা চাইলে আমি অবশ্যই নিয়ে আসবো। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন টপিকের উপর ভিডিও চান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমরা নিজের ভুল ত্রুটি থেকে শিখে এগিয়ে যাই। অবশ্যই আপনারা যখন অসুস্থ হচ্ছেন, যখন মন খারাপ থাকছে, সেটা ভাই, বন্ধু বান্ধব, মা বাবা, যেই হোক রিলেটিভ, যদি কেউ দেখছেন আপনার মন খারাপের সময় সাথে থাকছে, কেউ দেখছেন আপনার শরীর খারাপের সময় সাথে থাকছে, আপনার কষ্টের সময় সাথে থাকছে, তো সেই ব্যক্তিটাকে জীবন থেকে কখনো যেতে দেবেন না। আর হচ্ছে সেই ব্যক্তিটার খুব কেয়ার করবেন অবশ্যই। আর যেখানে দেখতে পাচ্ছেন আপনি হীনমন্যতায় ভুগছেন, আপনাকে কোথাও ডাউন করা হচ্ছে, সেখান থেকে নিজের মনের থেকে সরে আসবেন, সেটা যেই হোক না কেন, সেখান থেকে নিজের মনের থেকে অনেকটা দূরত্ব বাড়িয়ে নেবেন। কারণ এরকম পরিস্থিতি হয়ে যায় যে
বাড়ির একই ঘরে থেকেও মানে এখানে তো আমরা বাড়ি বলি, কিন্তু ফ্ল্যাটে তো একই ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটের লোককেও চেনে না এরকম অবস্থায়। তো একই বাড়িতে থেকেও রাস্তায় বেরিয়ে সামনের বাড়িটাকেও অপরিচিত মনে হয়। আর হচ্ছে এখানে থেকেও যার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো কথাবার্তা হয় না, সে হয়তো অনেকটা, আমি এক ডিস্ট্রিক্টে, আরেকজন হয়তো অনেক দূরের কোনো ডিস্ট্রিক্টে আছে, কিন্তু তার সঙ্গে মানে সে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক, যে কোনো যে একটা মনের যে একটা এনার্জি কানেকশন যে আদান প্রদান হয়, একটা পজিটিভ এনার্জি, সে কথা হোক না হোক, এই যে পাশে থাকা, সেই যে একটা ব্লেসিংস পাঠানো, সেই ব্লেসিংস পাওয়া, একটা পজিটিভ এনার্জি, এটা একটা আলাদাই বিষয়। তো বাড়ির সামনে থেকে লোকের সঙ্গে দেখা হয়েও মনে হয় চিনিই না, আর কারোর সঙ্গে কথাই হয় না, দেখাই হয় না, অথচ একটা এনার্জির মাধ্যমে, কানেকশনের মাধ্যমে যেন অনেক কিছু কথা হয়, অনেক যেন মনের ভাব আদান প্রদান হয়। আর সেটা শুধু অবশ্যই সেই ছেলে মেয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ নয়, এটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে, ভাই বোনের বন্ধুত্বের, আত্মীয়তার, যে কোনো ধরনের হতে পারে। তো এই হচ্ছে বিষয়। আর বিষয় হচ্ছে যে রিলেশনশিপের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এগুলো আমার বলার প্রয়োজন ছিল, তাই আমি বললাম। আর অবশ্যই যেখানে চুপ থাকার আমরা চুপ থাকবো, যেখানে বলার সেখানে নিজের সঙ্গে কথা বলবো, আর যেখানে পরিস্থিতির সাপেক্ষে বলার সেখানে বলবো। অবশ্যই সেই পরিস্থিতিটা কীভাবে কী, সেই অনুযায়ী আমাদের কথা বলতে হবে। কিন্তু রিলেশনশিপের যখন ব্যাপার হবে সেটা সম্পূর্ণ আলাদা, সেটা নিয়ে আর কিছু বলতে না, সেটা এক একজনের বিষয় এক একটা। কারণ হচ্ছে যেখানে বলার সেখানে তো বলতেই হবে, যেখানে না বলার সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেটা এক একজনের এক এক রকম। কিন্তু মেইন হচ্ছে যে শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। তো আলটিমেটলি কী হবে এগুলো নিয়ে আমি জানি না, তো আমরা আর অত বেশি ভাবতেও যাচ্ছি না, অনেক কিছুই বলে দিয়েছি। তো এই হলো বিষয়। আজকের ইউটিউবের এই ভিডিওর টাইটেল আমি কী দেবো তাই ভাবছি, যে এক্সামের নিয়ে বলবো না আমার কলকাতা যাওয়ার জার্নির অভিজ্ঞতা শেয়ার করলাম, কোনটা বলবো ভাবছি, দুটোই দিয়ে দেবো। তো এই হলো বিষয়বস্তু। আমরা আবারও পড়াশোনা শুরু করছি, পড়াশুনো ছাড়া যাবে না। পড়াশুনো যেমন নিঃশ্বাস ছাড়তে পারবো না, তখন পড়াশোনাও ছাড়া যাবে না। কারণ পড়াশুনো এমন একটা জিনিস যে বন্ধু বান্ধব টাকা পয়সা আপনাদেরকে ঘাত প্রতিঘাত দিতে পারে, কিন্তু পড়াশুনো আপনার সঙ্গে আপনি যদি করে যান, আপনাকে সময় সাপেক্ষে রিটার্ন করবেই, এবং সেটা নিঃস্বার্থ রিটার্ন। বাবা মার পর যদি কেউ নিঃস্বার্থ রিটার্ন করে, সেটা হলো একমাত্র পড়াশুনো, বইপত্র, মানে পড়াশুনো আপনাকে নিঃস্বার্থ রিটার্ন দেবে। তাছাড়া পৃথিবীর আর কোনো মানুষ আমার মনে হয় না। আর প্রকৃতি তো নিঃস্বার্থভাবে সহ্য করে, আমাদেরকে অনেক কিছু দেয়, মানে বেঁচেই রেখেছে অক্সিজেন দিয়ে, তারপর ফুল ফল খাদ্য সব কিছু। তো বাবা মা, প্রকৃতি, আর এই বিদ্যা, আর আমাদের ওই প্রকৃতি, ঈশ্বর, ইউনিভার্স, যাই বলবেন, এই হচ্ছে বিষয়। তারপর বাকি যে সম্পর্কগুলো, সেখান থেকে আপনারা ঘাত প্রতিঘাত, বিশ্বাস অবিশ্বাসের খেলা চলতেই থাকবে, এগুলো ঘাত প্রতিঘাত হতেই থাকবে, পেতেই থাকবেন সেটা। কিন্তু বাবা মার পর বাবা মা, প্রকৃতি আর এই বিদ্যা আপনাকে কখনো বিট্রে করবে না। নিশ্চিন্ত থাকুন, এগুলোর সঙ্গে থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতি আপনাকে 10 গুণ রিটার্ন দেবে। বই পড়ুন, বইও আপনাকে রিটার্ন দেবে। বাবা মাকে সেবা করুন, বাবা মার সেবাও আপনাকে 10 গুণভাবে রিটার্ন দেবে। হ্যাঁ, আর অবশ্যই বাবা মা সেবা করা বা গুরুজনদের সেবার সুযোগ পেলে অবশ্যই হাতছাড়া করবেন না। সেটা আমি ছোটোর থেকে ফলো করে আসছি, এখনও করি, আর অদূর ভবিষ্যতেও করব। আমরা মনে করি যে বাড়ির একটা দুটো কাজ বেশি করলে আমার ক্ষয়ে গেল, এটা আমি আগেও বলেছিলাম। তারপর একজন মানে বাড়ির কারোর সেবা করলে মনে হয় আমার ধসে গেল, ক্ষয়ে গেল, আদতে তা নয়। আপনি যেটা করবেন সেটা আপনি তখন না হোক সময় মতো 10 গুণ হারে রিটার্ন পাবেনই, প্রকৃতি রিটার্ন দেবেই। আর যারা ভয় পেয়ে পালিয়ে থাকে, তার ভগবান তাদের জন্য জায়গাও করে দেয়, যে তোমাকে টাকা কোন জায়গায় গিয়ে রেখে আসতে হবে, এবং কোন শরীরের কোন অঙ্গে কি তোমাকে অসুস্থতা দিতে হবে, সেটা ভগবানও ঠিক করে দেন, যার যেরকম ব্যবহার তার সেরকম। এটা আমি কাউকে কটাক্ষ করছি না, কখনো ভুল ডিসিশন বা কখনো গুড লাক বলুন, ব্যাড লাক বলুন, দুর্ভাগ্য সুভাগ্যের শিকার আমরা হয়ে যাই, সেটা অবশ্যই। কিন্তু অবশ্যই কখনো, কারণ আমার মায়ের কোনো, আমি আরেকটু কথা শেয়ার করছি, আমার মায়ের কোনো না 50 বছর বয়স, কোনো সুগার নেই, প্রেশার নেই, কোনোরকম কোনো শারীরিক অসুস্থতা নেই। তো কিছুদিন আগে মাথা ঘুরছিল, আমি মাকে জোর করে ডক্টরের কাছে নিয়ে গেছি। আর যেহেতু বড় ডক্টরের কাছে নিয়ে গেছি, বুঝতেই পারছেন ওনারা কিছু তো লিখবেন, তো ভিটামিন ফাইল লিখেছিল। তো ডাক্তার বলছেন আপনি তো কিছু নেই, আপনি তো ফিট। তারপর যখন মেডিসিনওয়ালা ফাইল টাইল দিচ্ছেন, তখন বলছে আপনি তো ফিট একদম, এই বয়সেও আপনার কোনো প্রেশার নেই, সুগার নেই, বুড়ি নেই, কিছু নেই, একদম ফিট অ্যান্ড ফাইন। তো বললো যে আমি শ্বশুর শাশুড়ির সেবা করেছি, আমার নিজের ঠাম্মার সেবা করেছি, এবং নিজের মা বাবা 5 জন ব্যক্তি, এবং তারপর অবশ্যই আমার দাদা, তো সেবা করেই যাচ্ছে এখনো, দাদার 34 বছর ধরে সেবা করেই যাচ্ছে। তো সেক্ষেত্রে বলছি যে বলে আপনি এই জন্যই ঠিক আছেন এখনো পর্যন্ত। তো হ্যাঁ, যে এই সেবা করলে, মনের দিক থেকে ফ্রি থাকলে, কোনো রকম কোনো অসুখ, কোনো রকম কোনো বাধা, কেউ আমরা গর্ব তো কোনো কিছুই করতে পারি না। আর আমি কাউকে এখানে আঘাতও করতে চাইছি না এইসব বলার মাধ্যমে, কিন্তু এইটুকু বলতে পারি যে
এই অনেকে চাপা থাকে, অনেকেই হার্ট অ্যাটাক করে মারা যায় এই থাকে, অবশ্যই সেটা অসুখ বলে আসে না। ঘাস মাটি থাকলে ঘাস গজাবে, শরীর থাকলে অসুখ হবে, দেহ থাকলে রোগ হবে, এটা স্বাভাবিক। কিন্তু না, এরকম বিষয় আছে যে হাসি খুশি, মানে মা যেমন বাড়িতে সবসময় মাতিয়ে রাখে, মানে যখন আমাদের কারোর ঝগড়া করার ইচ্ছে হয় আমরা একদম পুরো প্রাণ খুলে যা আছে বের করে দিই, পাশ থেকে লোক ভাবতে পারে ও বাড়িটাতে কী শুরু হয়েছে, কিন্তু এই বাড়ি থেকে কোনোদিন ডেড বডি বেরোবে না, এটা শিওর। কারণ ওই বাবা মার সঙ্গে যে এত বন্ধুত্বভাবে থাকতে পারে বা এত কিছু যে বা যারা শেয়ার করতে পারে, যেখানে তৃতীয় কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, বাবা মার বন্ধু মানে বাবা মার পর বন্ধু বান্ধবের থেকে বাবা মাই যেগুলো সব কিছু মেনটেন করছে। তো বাইরে গিয়েছিল মানে যখন আপনারা বাচ্চার সঙ্গে, আমরা বাচ্চার সঙ্গে মানে বন্ধুত্বের মতো সম্পর্ক রাখি, আস্তে আস্তে যখন তারা বড় হয় তখন তাদের আর বাইরে বন্ধু খোঁজার প্রয়োজন হয় না, মনের গোপন কথা তারা বাবা মাকে এসে বলে দেবে। তো ডেফিনেটলি আমি যখন ক্লাস 6 পড়ি 2006 আমাকে কে প্রপোজ করেছে, আমি প্রথমে সে বাড়িতেই বলেছি। তো কীভাবে কী সিচুয়েশন হ্যান্ডেল করবো মা বাবা বলেছে এই অবধি, আমি তাই করেই চলছি। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো বাইরের লোক অনেক কিছুই বলতে পারে, কিন্তু বাইরের লোকের কোনো ভরসা নেই, খাওয়াবে না আপনাকে বাইরের লোক, পড়াবে না আপনাকে বাইরের লোক। যদি আপনাকে কেউ দেখে, বাবা মা বেঁচে থাকলে বাবা মাই নিঃস্বার্থভাবে দেখবে, ভালোবাসবে। আর আপনারা যদি কিছু করেও বসেন, কেউ আপনার খোঁজও নিতে যাবেন না, সেই বাবা মারই মানে হাল খারাপ হবে, আর আপনি তো গেলে গল্পই শেষ। এই হচ্ছে বিষয়বস্তু। তো বড়দের সেবা করতে, সেটা অসুস্থ ব্যক্তি হোক, সুস্থ হোক, মা বাবা হোক, বয়স্কদের সেবা করতে কখনো ক্ষয়ে যায় না, কখনো ধসে যায় না। আরও অনেক সুস্থ থাকা যায়, অনেক ভালো থাকা যায়। হাসি খুশি থাকলে কোনো রোগ আপনাকে জড়িয়ে ধরতে পারবে না। মানে খোলামেলা থাকলে যত মন ফ্রি হবে সে তত হেলথ। এই মা বলে আমার অত বিল্ডিং বাড়ির দরকার নেই, কোটি টাকার দরকার নেই, যেভাবে চলছে সেই গতানুগতিক ধারার জন্য চলতে পারে। আর এই আমার শরীর, এই দেহের বিল্ডিং যদি আমার ঠিক থাকে, আর কোনো বিল্ডিং ঠিক না থাকলেও আমার চলবে, এই হচ্ছে বিষয়বস্তু। তো সবাই তাই চায়, কিন্তু তার জন্য চাই একটা ফ্রেশ মাইন্ড, যে মাইন্ডটা তৈরি করতে মানুষ যে কেউ পারে না। ইভেন আমি আমার মায়ের সঙ্গে থেকেও আমিও পারিনি, আমি মনে করি না আমি এখনও মায়ের লেভেলের ধারে কাছেও গিয়েছি। তো যেদিন সেরকম হতে পারবো সেদিন হয়তো আরও ভালো থাকবো, আরও হয়তো ফ্রেশ মাইন্ড হয়ে যাব। তো চেষ্টা চলছে যে শুধু পড়াশুনো করে টাকা উপার্জন নয়, একটা ফ্রেশ মাইন্ডের মানুষ হওয়ার, একটা ভালো মনের মানুষ, মানে যেখানে কোনো হিংসে থাকবে না। এখনও আমি হিংসে কারোর সঙ্গে করি না, যেখানে কোনো হিংসে থাকবে না, নিন্দা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, দ্বিধা থাকবে না, মানে সেখানে শুধু সবার জন্য ভাবনা থাকবে, এবং নিজের মানে সবাই আমার জন্য খারাপ ভাবতেই পারে, কিন্তু আমি নিজের জন্য প্লাস সবার জন্য ভালো অবশ্যই ভাববো। তো টাকা তো লাগছে না, ট্যাক্স তো লাগছে না, ভালো এনার্জি দিলে ভালো নিজেরই চলে আসে, তাই না? তো এই হচ্ছে বিষয়বস্তু। এরকম লাখে একটা লোকও পাওয়া খুব দুষ্কর এই যুগে আর কি। তারপরেও যাই হোক, তো এই হচ্ছে বিষয়বস্তু, যে অনেক কিছুই বললাম, কিন্তু আমার এতগুলো কথার মধ্যেই কোনো ব্যক্তি, বস্তু, বিষয়কে আঘাত করার মনের দিক থেকে কোনোরূপ ছিল না, কোনো উদ্দেশ্য। শুধুমাত্র আমি বাস্তবটা এখানে বলেছি, যেটা হয়েছে আমার সঙ্গে, যেটা এক্সপিরিয়েন্স শেয়ার করে যদি কারোর কাজে লাগে সেজন্য বলেছি। এই হলো বিষয়বস্তু, তাছাড়া আর আমার কিছু কোনো উদ্দেশ্যই ছিল না, আর থাকবেও না অদূর ভবিষ্যতে। আপনাদের পছন্দের টপিক বলবেন, আমি আলোচনা করব। আর পড়াশোনা আমরা করব, এগিয়ে যাব অবশ্যই। পড়াশোনার জীবন, সাংসারিক জীবন, মানে এই যে নিজের দৈনন্দিন জীবন, তার সঙ্গে উপার্জন, সবটাই আমাদের করতে হবে একসাথে, তাই না? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। অনেক কিছু বলেছি, খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, আমি সাদরে গ্রহণ করব, এবং আমি মনে করব যে আপনারা শুনেছেন, তো ভালো লেগেছে খারাপ লেগেছে যা লেগেছে আপনারা কমেন্ট করেছেন, তার মানে আপনারা আমাকে শুনেছেন। তো সেটাও আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, সেটাও আমার কাছে বড় একটা পাওয়া হবে। তো আমরা আবারও পড়া শুরু করব, একসঙ্গে এগিয়ে যাব। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখবেন, হাসবেন, মন খোলা রাখবেন, মনে যা আছে বের করে দেবেন, কোনো কিছু চাপিয়ে রাখবেন না। যত চাপিয়ে রাখবেন গুমড়ে গুমড়ে মরতে হবে, আর ওই হার্ট অ্যাটাক ফ্যাটাক বা কিছু রোগ ব্যাধি তত ধরবে। ফ্রি মাইন্ডে থাকতে হবে, আর ফ্রি মাইন্ডে এগিয়ে যেতে হবে। আর কখন কী হবে অনিশ্চয়তা, সব কিছু, কোনো কিছুরই আমরা গ্যারান্টি দিতে পারি না। তো অবশ্যই তা যতক্ষণ বেঁচে আছি আশা নিয়েই বাঁচবো, ততক্ষণ আমাদের এই প্রচেষ্টা চলতেই থাকবে নিজেকে ভালো রাখার, ভালো করার, তাই না?